একের পর এক বেল্টের আঘাতে শরীরে যেন জ্বালার সৃষ্টি করছে। চিৎকার করার উপায় নেই, কারণ মুখ বাঁধা। আঘাতের কারণে শরীরের কয়েক জায়গা থেকে রক্ত বের হচ্ছে। লাল রক্ত যেন আমার গায়ে জড়ানো লাল বেনারসির সাথে মিলে একাকার হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আঘাত করা ব্যক্তিটি আঘাত থামিয়ে সজোরে বেল্টখানাটা মাটিতে ফেলে দিল, তারপর চেঁচিয়ে বলল, মিটেছে তোর জ্বালা? বিধবা একটা, দুদিন হয়নি স্বামী মরেছে, এরই মধ্যে আরেকটা বিয়ে করার জন্য এত মরিয়া হয়ে উঠলি যে আরেকজনের বিয়ের আসরে তাকে সরিয়ে নিজে বসে বলি? তোর মতো মেয়েদের তো পতিতালয়ের জায়গা দেওয়া উচিত না। এসব বলে ঘটঘট করে বেরিয়ে গেল ঘর থেকে। আমি কোনো মতে উঠে বসে নিজের মুখ ও হাত থেকে কাপড়টা সরিয়ে নিলাম। মুখের বাঁধন, হাতের বাঁধনটা খুলে ফেললাম। তারপর খুব কষ্টে ওয়াশরুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখে আঁতকে উঠলাম। শাওয়ার করার জন্য নিচে বসলাম। প্রতিটা পানির ফোঁটা যেন গায়ে আগুনের ফুলকির মতো লাগছে। আমি মানজিয়া মিথি, বয়স 23, দেখতে ফর্সা, রোগাটে, আর কোমর অব্দি ঘন কালো চুল। সবার মতো আমিও নাকি একটু বেশি সুন্দরী, তবে রোগাটে ভাবের জন্য তা নাকি ঢাকা পড়ে গিয়েছে। পড়াশোনাটা এইচএসসির পর আর করার সুযোগ হয়ে ওঠেনি। মা বাবা আর 2 ভাই আর আমি মিলে ছিল আমাদের সংসার। আমাদের বাড়িটা একদম মধ্যগ্রামে হওয়াতে মেয়েদের বেশি পড়াশোনা করার রীতি নেই। তাই তো 18 পেরোতেই সবাই বিয়ের জন্য ব্যস্ত হয়ে উঠল। যৌতুক দেওয়ার সামর্থ্য না থাকায় বিয়ের জন্য এগোতেও পারছিল না। অবশ্যই বিয়ের জন্য এগোতেও পারছিল না আমার পরিবার। তারপর অবশেষে 22-এর কোঠা পেরোতে আমার চাচা পাশের গ্রামের একজন লোকের জন্য আমার সম্বন্ধ নিয়ে আসেন। লোকটা প্রায় 45 বছর বয়স, আগের স্ত্রী মারা গিয়েছে। যথারীতি সময় বিয়ে হয় লোকটির সাথে, কিন্তু বিয়ের দিন বিদায়ের পথে গ্রামের মূল সড়কের রাস্তায় পার হতে গিয়ে তার অ্যাক্সিডেন্ট হয়ে বাসের সাথে পিষে এক দুর্ঘটনায় অকাল মৃত্যু হয়। তাদের বাড়ির লোকজন আমায় অপায় বলে বাড়িতে ফেলে যায়। যার নাম না জেনে বিয়ে করলাম, তার দুর্ঘটনার জন্য আমিই দায়ী। কি আজব ব্যাপার, তাই না? এই ঘটনার 1 মাস পর আমার ফুপি বাড়িতে আসেন। ফুপিরা ঢাকায় থাকেন। ফুপির একমাত্র ছেলে সাইমন আহমেদ সাদি। সাদি ভাই আমার থেকে 6 বছরের বড়। শুনেছি বিদেশ থেকে পড়াশোনা করে দেশে এসেছেন। সাদি ভাই দেখতেও খুব সুন্দর, অনেক ফর্সা না হলেও শ্যামলা গায়ের রং। সৌন্দর্যের জন্য কোনো কমতি নেই, যে কোনো মেয়েকে হার মানাবে। ভাইয়া 6 ফিট লম্বা, আর জিম করার কারণে বডিটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তার উপর ঠোঁটের কোণে অমায়িক একটা হাসি লেগে থাকে, যেন যে কোনো মেয়ে দেখলে তার প্রেমে পড়ে যাবে। কয়েক বছর আগে বাবার সাথে ফুপির একটা ঝামেলা হওয়াতে ফুপি বাড়িতে আসা বন্ধ করে দেন। তবে এবার মা অনেক বলে বাবার ফুপির মিল করান। ফুপি বাড়ি আসার আরেকটা কারণ হলো সাদি ভাইয়ার বিয়ে। সাদি ভাইয়া নাকি কোনো একজন মেয়েকে খুব ভালোবাসেন, তাকে বিয়ে করবেন। তাই ফুপির ইচ্ছেতে তাদের বিয়ে আমাদের বাড়িতে হচ্ছে। প্রথমে তো সাদি ভাইয়াকে অনেক আগে দেখেছিলাম, আর এই দেখলাম তার হবু স্ত্রীও যেন কোনো এক হুড়পড়ি। কথার মাঝে জানলাম তার হবু স্ত্রীর নাম তিশা। সাদি ভাই আর তিশা আপুর বিয়ের তারিখ ঠিক হলো, কিন্তু কথা চক্রে সাদি ভাই আর তিশা আপুকে আমার সাথে কেউ পরিচয় করালো না, হয়তো অপায়া বলে। অনেক সময় পর ফুপি আমায় ডেকে বলল, কি মিথি, কাছে আসছিস না কেন? ফুপির কাছে গিয়ে বসলে ফুপি তিশা আপুর সাথে পরিচয় করিয়ে দেন। সাদি ভাইয়ের সাথে পরিচয় হলে তিনি বলেন, আরে তুই এখন আর আইসক্রিমের জন্য ভ্যা ভ্যা করে কাঁদিস নাকি? হ্যাঁ। আমি ঠোঁট চেপে বললাম, মোটেও না, আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি। তারপর বেশ হাসি তামাশার পর বাবা আর ফুপি মিলে সাদি ভাইয়ের বিয়ের তারিখ ঠিক করেন। সামনের বুধবার গায়ে হলুদ, আর তার পরদিন বিয়ে। ফুপি ঢাকা থেকে শপিং করে এনেছে, তা সবাই মিলে দেখতে বসলাম। তারপর সাদি ভাই, তিশা আপু আর আমার বড় 2 ভাই মিলে গ্রাম ঘুরে দেখলাম। তারপর মা আমাকে একা ঘরে ডেকে বললেন, শোন মিথি, সাদের কোনো শুভ অনুষ্ঠানে তুই উপস্থিত থাকবি না। তিশার সাদের আশেপাশেও আসবি না বিয়ে না হওয়া অব্দি, বুঝতে পারছিস? মাকে থামিয়ে বললাম, বুঝেছি, আমি বিধবা, তাই শুভ অনুষ্ঠানে যেতে নেই, চিন্তা করো না, আমি থাকবো না বলে বেরিয়ে পড়লাম ঘর থেকে। আর সাদি ভাই আর তিশাপুর গায়ে হলুদ। ফুপি একটা শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছেন। আমাকেও সাথে করে ফুপি প্যান্ডেলে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু আমি একটা বাহানা দিয়ে ঘরে চলে আসি। ঘরে বসে জানালার দিকে তাকিয়ে অনুষ্ঠানটা দেখছিলাম। হঠাৎ চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর সাদি ভাই এসে আমার ঘরে আমার হাত ধরে প্যান্ডেলে নিয়ে গেলেন। তারপর তিশা আপুর পাশে নিয়ে বসালেন আমাকে, বললেন হলুদ লাগাতে। আমি বেশ অবাক হলাম। দেরি হচ্ছে দেখে ভাইয়া দিল এক ধমক। আমি আটকে উঠলাম। ভয়ে ভয়ে তাদের হলুদ লাগালাম।
তারপর স্টেজ থেকে নিচে নেমে চাচাতো বোন তুষির সাথে পাশে দাঁড়ালাম। তুষির বয়স মাত্র 15, তবে অনেক চটপটে। প্যান্ডেলে কি হয়েছে ওর কাছে জানতে চাইলে ও যা বলল তাতে আমি অবাক। আমার কথা ফুপি জিজ্ঞেস করাতে মা বলল ও আসবে না। ফুপি বেশ রেগে গেলেন, কারণ মৃত্যুর দায় তো আর মিথির না। ফুপি জোরাজোরি করেও যখন পারলেন না তখন সাদি ভাইয়াকে বললেন। সাদি ভাইয়া তখন বাবা চাচার সাথে কথা বললেন, কিন্তু তারা নাকচ করে দিল। গ্রামের বেশ কয়েকজন নিমন্ত্রিত আমার উপস্থিত কথা শুনে বললেন, আমার মতো অপায় মেয়ে অনুষ্ঠানে থাকলে তারা থাকবেন না। সবার কথা শুনে সাদি ভাইয়া রেগে বললেন এসব কুসংস্কার তিনি মানেন না বলে আমাকে নিয়ে এলেন ঘর থেকে। সব অনুষ্ঠানের পাট চুকিয়ে আমি ছাদে দাঁড়িয়ে আছি। এরই মধ্যে ছাদে সাদি ভাই আসেন, আমাকে কাঁদতে দেখে বললেন, কিরে বুঝি কাঁদছিস কেন? এমনি। মন খারাপ করিস না, এসব কুসংস্কার বিশ্বাস করতে নেই, কারণ মৃত্যুর দায় তোর না। আমি কোনো উত্তর দিলাম না, আকাশপানে চেয়ে রইলাম। ভাইয়ার ফোন আসায় সে নিচে নেমে যায়। আজ সাদি ভাইয়ের বিয়ে। আমি তৈরি হয়ে বিয়ের আসরে যাব বলে বের হই, তখনই ফুপি কিছু ব্যাগ নিয়ে আমার ঘরে ঢুকলো। তারপর দরজা বন্ধ করে দিলেন। তারপর আমার হাত ধরে যা বললেন তাতে আমি অবাক হয়ে শিউরে উঠলাম। ফুপি আমার অনুরোধ করলেন যে সাদি ভাইয়াকে বিয়ে করতে, কারণ তিশাপু পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার সাথে যদিও আরো অনেক কারণ ফুপি জেনেছেন, তারপরে জানাবেন। আমি বারবার মানা করলাম, কিন্তু অবশেষে ফুপি আমার পায়ের সামনে বসে আঁচল তুলে ভিক্ষা চাইলেন। তখন এক প্রকার বাধ্য হয়ে তিশাপুর জামা কাপড় পরে বড় ঘুমটা দিয়ে বিয়ের আসরে গেলাম। কবুল বলার সময় আমার গলার আওয়াজ আটকে যাচ্ছিল ভয়। তারপর ফুপি কাঁধে হাত রাখায় বলে দিলাম। আয়নায় মুখ দেখার পূর্বে আমার মুখ দেখে আটকে দাঁড়িয়ে বললেন সাদি ভাইয়া। সে চিল্লিয়ে বলে, এসব কি? তুই এখানে কেন? তিশা কই? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। তখন ফুপি বললেন, সাদি, তিশা পালিয়েছে। কি? হতেই পারে না। তখন সারা বাড়ি খুঁজে ফোন করতে দেখি তিশার মেসেজ। তিশা লিখেছে, আমি যেতে চাইনি সাদি, কারণ লোভে বাধ্য হলাম। এই মেসেজ পড়ে সাদি ভাইয়া স্বাভাবিকভাবে আমাকে ভুল বুঝে বিয়ের আসর ছেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল তিশাকে খুঁজতে। সাদি ভাইয়া বেরিয়ে যেতে আমার মা এসে আমাকে এক থাপ্পড় মারলো আর যা তা বলতে লাগলো। এরপর এক থাপ্পড় দিলে আমি বাবার পায়ের কাছে গিয়ে পড়ি। বাবার হাত চেপে ধরলেই আমাকে ছিটকে ফেলে দিয়ে চলে গেল। ফুপি এসে আমাকে টেনে তুললো, তারপর বলল, চল মিথি, আমরা এখনই রওনা দিব। বিদায় হলো, কিন্তু মা বাবা কেউ এলো না। কাঁদতে কাঁদতে গাড়িতে উঠলাম। সারা রাস্তা কান্না করতে করতে এলাম। ফুপি সান্ত্বনা দিলেন অনেক। অবশেষে ফুপির বাড়িতে পৌঁছালাম। মেন গেট দিয়ে বাড়ি ঢুকে দেখি এত বড় বাড়ি, যেন এক রাজপ্রাসাদ। চারিদিকে তাকিয়ে দেখতে লাগলাম। ফুপি কয়েকজন মেয়েটকে দিয়ে আমাকে সাদি ভাইয়ার ঘরে পাঠিয়ে দিল ফ্রেশ হতে। সাদি ভাইয়ার ঘরে ঢুকে দেখলাম ঘরটা বেশ সাজানো গোছানো। কোণের একটা দেয়ালে সাদি ভাইয়া আর তিশাপুর অনেক ছবি রয়েছে। তাদের ছবি দেখে একটা দীর্ঘশ্বাস ফেললাম। তারপর ফ্রেশ হয়ে ফুপির কাছে গেলাম। ফুপি আবার খাবার দিলেন। এ তো ঝামেলার মধ্যে ভুলেই গিয়েছিলাম যে খাওয়া হয়নি। খাওয়ার পর রুমে নিয়ে ফুপি বললেন, সাদিকে একটু ম্যানেজ করে নিস, ও একটু রাগী। তারপর তিশা আপু সম্পর্কে যা বললেন তা শুনে আমি অবাক। কথা শেষ করে রাত 11টায় আমায় সাজিয়ে সাদি ভাইয়ের ঘরে পাঠালেন। ঘরটা আর সাজানো হয়নি। অনেকক্ষণ যাবৎ বসে আছি, ভয়ে আমার জীবন শেষ। রাত প্রায় 1:30-এর দিকে সাদি ভাইয়া ঘরে আসলো। দরজা খুলে আমাকে দেখে রেগে গেলেন। তার দিকে তাকিয়ে দেখি রক্তাক্ত চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। কিছু বলার সুযোগ না দিয়েই এক থাপ্পড় দিলেন। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। তারপর তো জানেনই আপনারা। দরজায় নক করায় কোনো মতে গা মুছে শাড়ি পেঁচিয়ে বাইরে এসে দেখি ফুপি। আমার হাত পা মুখ দেখে ফুপি বুঝতে পেরে গিয়েছে। ফুপি মুহূর্তে রেগে গেলেন। তারপর সাদি ভাইয়াকে ফোন করলেন। ও বাড়িতে আসতে বললেন। সাদি ভাইয়া আসার পর সাদি ভাইয়া বাড়িতে আসা মাত্রই ফুপি উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলি সাদি? তার সোজা সাপটা উত্তর, তিশাকে খুঁজতেছিলাম। ফুপি রেগে চিল্লিয়ে উঠে বললেন, তুমি বুঝতে পারো না আমার কথা, নাকি তোমার কমন সেন্স কাজ করছে না? তোমাকে কাল 1000বার বললাম যে তিশা পালিয়েছে। আর বাকিটুকু বলার আগে সাদি ভাইয়া চেঁচিয়ে বললেন, হতেই পারে না। তিশাকে ওই অপয়া মেয়েটা সরিয়ে দিয়েছে। ও লোভ ছিল শহুরে বাড়িতে বিয়ে করে আসার, তাই আমি সব জানি। বউ তো হয়ে এসেছে, এবারও হারে হারে টের পাবে। ওর জীবন নরক করে তুলবো। কাল মেরেছি, আজ আবারও মারবো। বলে আমার দিকে এগিয়ে আসতে নিলে ফুপি সজোরে এক থাপ্পড় মেরে সাদি ভাইয়ের গালে। যে ফুপি ফুপা মারা যাওয়ার পর নিজ হাতে সবকিছু সামলেছেন, কিন্তু কখনো সাদি ভাইয়ের গায়ে একটা আঁচ লাগতে দেননি, তিনি আর সাদি ভাইকে থাপ্পড় মারলেন। সাদি ভাইয়ার বাবা মানে ফুপা 2 বছর আগে মারা যান। ফুপার নিজস্ব ব্যবসা আছে, ওটাই সাদি ভাইয়া আর ফুপি মিলে দেখাশোনা করেন।
সাদি ভাইয়া যেন অবাক চোখে তার মায়ের দিকে তাকিয়ে আছেন। ফুপি বললেন, জানোয়ার মানুষ করেছি আমি। ঘেন্না হচ্ছে তোকে নিজের ছেলে বলে পরিচয় দিতেছি। তুই কাপুরুষের মতো মেয়ে মানুষের গায়ে হাত তুলেছিস। ছি! বলে ফুপি নিজের ঘরে চলে গেলেন। আমি ড্রয়িং এ দাঁড়িয়ে রইলাম। সাদি ভাইয়া অশ্রুভেজা রক্তাক্ত চক্ষু আমার উপর নিক্ষেপ করে প্রস্থান করলেন। বুঝতে পারলাম না কেন আমার উপর এত রাগ দেখাচ্ছেন। আমি দ্রুত ফুপির রুমে গেলাম। দেখলাম ফুপি কাঁদছেন। আমি যেতেই আমার সামনে হাত জোর করে বললেন, ক্ষমা কর মিথিমা আমায়। নিজের ছেলেকে বাঁচাতে আমি তোর জীবন নষ্ট করলাম। আমি ফুপির হাত ধরে বললাম, বাদ দাও ফুপি, আল্লাহর উপর ভরসা রাখো, সব ভালো হবে। আচ্ছা ফুপি, তিশাপুর ব্যাপারটা আমাকে একটু ক্লিয়ার করবে? কাল এত ঝামেলাতে পুরোটা বুঝলাম না। তারপর ফুপি বলল, শোন তাহলে, তিশার সাথে সাদির পরিচয় হয় সাদি বিদেশে থেকে আসার পর। সাদির পছন্দ বলে আমিও মানা করতে পারিনি। তবে তিশার ব্যাপারে খোঁজ নিতে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিদানকে লাগিয়ে দিই। ওদিকে সাদি বিয়ের জন্য চাপ দেওয়াতে আমি ওদের নিয়ে বাড়িতে যাই। বিয়ের ঠিক আগের দিন রাতে রিদান আমায় জানায় যে তিশার আগে ইতালিতে একবার বিয়ে হয়েছিল। প্রথম স্বামীকে সে নিজের হাতে খুন করে ইতালি হতে পালিয়ে আসে। দ্বিতীয় বিয়ে হয় ইন্ডিয়াতে, ওখানে একটা বাচ্চা আছে। দ্বিতীয় স্বামী হলো তার কলেজ জীবনের প্রেমিক। তাদের দলে 15 জন লোক আছে। এদের কাজ হলো তিশাকে বিভিন্ন জায়গায় বিয়ে দিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়া। কেউ দিতে অস্বীকার করলে তাদের মেরে ফেলতেও দুইবার ভাবে না। অনেকে তিশার প্রেমের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছে। বিষয়টা জানার পর আমি সাদিকে বলার বহু চেষ্টা করি, কিন্তু সাদি কষ্ট পাবে। আবার বিয়েতে ভাঙলে আমাদের সম্মানের ব্যাপার ভেবে তোকে বলি সাদিকে বিয়ে করতে। আর তিশার কিছু প্রমাণ আমার ফোনে রিদান পাঠিয়েছিল। তা দিয়ে ভয় দেখিয়ে ওকে আসর ছেড়ে পালাতে বলি। রিদানের প্ল্যান ছিল তিশা গ্রামের চৌরাস্তা অব্দি আসার পর ওকে ধরবে ও পুলিশের কাছে দিবে, কিন্তু চৌরাস্তা অব্দি তিশা আসার পর হঠাৎ একটা কালো গাড়িতে তিশাকে নিয়ে যায়। রিদান অনেক চেষ্টা করে ওদের ধরতে পারেনি, তবে খোঁজ চলছে। আশা করি অনেক দ্রুত পেয়ে যাবে। আর আজব ব্যাপার কি জানিস, আমার সেই প্রমাণ রাখা ফোনটা বিয়ের ঝামেলাতে কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে। ওটা থাকলে সাদিকে এক্ষুনি দেখানো যেত। আমি ভাবতে লাগলাম একটা মেয়ে এতটা খারাপ। ফুপির ডাকে বাস্তবে ফিরলাম। ফুপি বলল, আমি ভাবছি সাদিকে বিষয়টা জানাবো, তুই কি বলিস? আমি উত্তরে বললাম, আমি বললে আর কি সে বিশ্বাস করবে ফুপি? ভাববে তিশার নামে দোষ দিচ্ছি। ফুপি বলল, তুই ঠিক বলছিস, প্রমাণও নেই ওকে বিশ্বাস করানোর মতো। আমি উত্তরে বললাম, সময় দেখে। ফুপি বলল, চল খেয়ে আসি। সারাদিনে সাদি একবারও ঘর থেকে বের হয়নি। সারাদিনে ঘোরাঘুরি করলেও এটা বুঝলাম যে ব্যথাতে জ্বর এসেছে। রাতে খাওয়ার পর ফুপি পেন কিলার আর নাপা খেতে দিলেন। ফুপিকে এর মাঝে জানালাম আমি পড়াশোনা করতে চাই। ফুপি জানালেন আমাকে আবার পড়াশোনা করাবেন, কালই খোঁজ নেবেন ভার্সিটি সম্পর্কে। আমি বেশ খুশি হলাম। মাঝে অনেকটা গ্যাপ আছে, তাও আমি পড়তে চাই। বেশ খুশি মনে ঘরের সামনে আসতেই মনটা খারাপ হয়ে গেল। এটা ভেবে না জানি সাদি ভাই আমার কি করে। আল্লাহর নাম করে ঘরের দরজা খুলে দেখি পুরো ঘরটা গুটগুটে অন্ধকার। আলো জ্বালাতেই দেখি এক গাদা সিগারেটের টুকরা মেঝেতে পড়ে আছে। বুঝলাম তিনিই খেয়েছে এগুলো। মনে মনে ভাবতে লাগলাম, এই লোক সিগারেটও খায়, তার মানে মদও খায়, তার মানে গাঁজাও খায়। ছি ছি। ভাবনার মধ্যে বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলেন সাদি ভাই। তাকে দেখে জীবনে প্রথম ছোটখাটো ক্রাশ খেলাম। সে এখন কালো 3/4 প্যান্ট আর উপর সাদা একটা শার্ট পরে আছে। চুলগুলো ভিজা বলে এলোমেলো ভাবে কপালে পড়ে আছে। ভাবনার মাঝে আমার সামনে এসে তুড়ি বাজাতেই আমার ভাবনা সেদ হলো। তারপর গা জ্বালানো একখানা কথা বললেন, জানি আমি দেখতে বেশি সুন্দর, তাই বলে ঘরের মধ্যে এমন খাম্বার মতো দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকবি? নজর লেগে যাবে আমার। তার কথায় কপাল কুঁচকে মুখ ভেঙচি দিলাম। সাদি ভাই আমার বললেন ফ্রেশ হয়ে আয়। তার ভালো ব্যবহারে আমি পুরো অবাক। এই এখন এত ভালো কথা বলছে, ব্যাপার কি? ঘাপলা আছে অবশ্যই। ভাবনার মধ্যে আবার তিনি ধমক দিলেন। আমি ভয় পেয়ে কাপড় নিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে লাগলাম। 2 মিনিট অন্তর অন্তর সাদি ভাই একটা নক করছে। এই লোক এমন একটা ভাব করছেন যেন আমাকে 1 সেকেন্ড না দেখতে পারলে পাগল হয়ে যাবে। আজব। বের হতেই বললেন, বাথরুমে কি ঘুমিয়ে পড়েছিলি স্টুপিড? আমি আমতা আমতা করে বললাম, আমার ফ্রেশ হতে একটু সময় বেশি লাগে। বুঝেছি, যা বিছানায় গিয়ে বস। আমি বিছানায় বসে আছি আর সাদি ভাই উল্টো দিকে ঘুরে কি যেন করছেন। কিছুক্ষণ পর এক বক্স ওষুধের মধ্যে থেকে হাতে একখানা ওষুধ আর পানি দিয়ে বললেন খেয়ে নিতে। আমি তো রসগোল্লার মতো চোখ বন্ধ করে তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ এত ভালো হয়ে গেছে কি করে?
অমন পেঁচার মতো চোখ করে কি দেখিস? হ্যাঁ, আমি ভাবছি আপনি আমায় এই ওষুধটা খাইয়ে আমার মারার প্ল্যান করছেন না তো? হোয়াট রাবিশ, এটা পেইন কিলার। মারতে যাবো কেন তোকে? সাদি ভাইয়ের ধমকানিতে বলতে পারলাম না যে আমি আগে একটা পেইন কিলার খেয়েছি, আবারও খেয়ে নিলাম। সাদি ভাই আমাকে বললেন, তুই ঘুমিয়ে পড়, আমি একটু বেরোচ্ছি। আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম, এত রাতে? কাজ আছে। আর কিছু জিজ্ঞেস করতে পারলাম না, কারণ তিনি আলো নিভিয়ে দিয়ে বেরিয়ে গিয়েছেন। আমি কিছুক্ষণ শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম। তখন সাদি ভাইয়ের কিছুক্ষণ আগের ভালো ব্যবহার আর কেয়ারিংটা মনে পড়লো। বেশ ভালোই লাগছিল। এসব ভাবনার মাঝখানে কখন যে ঘুমিয়েছি জানি না। সকালে চোখ মেলে দেখি 11টা বাজে। এত বেলা অব্দি ঘুমিয়েছি, ছি। উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে একজন মেয়েটকে সাদি ভাইয়ের কথা জিজ্ঞেস করতেই তিনি বললেন তিনি নাকি অনেক আগেই বেরিয়ে পড়েছেন। বেশ টেনশন করতে লাগলাম। তিনি নাকি বাড়িতে ফেরেননি। বেশ টেনশন করতে লাগলাম। ফুপি নিচে এলে তাকে জানালাম। ফুপি ফোন করে দেখলেন ফোন বন্ধ। সারাদিন সাদি ভাইয়ের কোনো খোঁজ পেলাম না। ফুপির টেনশনে বিপি ফল করেছে। ফুপিকে উপরের ঘরে রেখে এসে আমি ডাইনিং রুমে সাদি ভাইয়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎই একটা ফোন এলো ল্যান্ডলাইনে। আমি ফোনটা রিসিভ করতে যা শুনলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। তাড়াতাড়ি ফোন ফেলে বাইরে দৌড়ে এলাম। চোখ থেকে অজরে পানি পড়তে লাগলো। হঠাৎই একটা ফোন এলো ল্যান্ডলাইনে। আমি রিসিভ করতেই যা শুনলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। বাইরে গিয়ে ড্রাইভার চাচাকে বললাম, চাচা তাড়াতাড়ি সিটি হসপিটালে চলেন। সাদির, আপনি জলদি চলেন। ড্রাইভার চাচা আমাকে নিয়ে গাড়ি স্টার্ট দিলেন। 15 মিনিট পর হসপিটালে পৌঁছে গেলাম। দেখলাম রিদান দাঁড়িয়ে আছে। ওকে বললাম, কি হয়েছে ওনার? স্যার ফোন করে আমাকে ওনাদের পুরনো গোডাউনে আসতে বললেন। আমি সময় মতো পৌঁছানোর পর স্যারও আসলেন। হঠাৎ কালো মাস্ক পরা আর টুপিতে ঢাকা কয়েকজন লোক আমাদের উপর আক্রমণ করলেন। সিকিউরিটি সারা ছিলেন বলে আমরা কিছুই করতে পারিনি। স্যার গুরুতর আহত হয়েছেন। তবে অবাক করার বিষয় হলো ম্যাম, ওরা আমাকে তেমন কিছুই করেনি। স্যারের ওয়ালেট, ফোন আর সাথে থাকা ফাইলটা ওরা নিয়ে গেছে। স্যার যে আমাকে বলতে চাইছিলেন তা জানা হলো না। রিদানের সাথে কথা বলতে বলতে সাদির কেবিনের সামনে আসলাম। ডাক্তার জানালেন যে সাদির ডান পা ভেঙে গিয়েছে আর বাঁ পায়ের হাড় চটে গিয়েছে। তা আর তেমন কিছু হয়নি। ফুপিকে ফোন করে জানালাম। ফুপি অসুস্থ বলে আসতে বারণ করে দিলাম। সাদির চিকিৎসার ব্যবস্থা যেন বাড়িতে করে, কারণ সাদির সিকিউরিটির দরকার। মনে মনে ভাবতে থাকলাম, কারা সাদিকে মারতে পারে? তিশা? 3 ঘন্টা অপেক্ষার পর সাদির সাথে দেখা করার অনুমতি পাই। কেবিনে গিয়ে দেখি হাতে পায়ে ব্যান্ডেজ করা অবস্থায় শুয়ে আছে। চোখ থেকে জল পড়ছে। তাড়াতাড়ি মুছে তার কাছে গেলাম। চোখ বন্ধ করে শুয়ে আছেন। এর মধ্যে নার্স এসে খাবার দিয়ে গেলেন। আমি সাদির মাথায় হাত রাখতে সাদির চোখ মেলে তাকালো। বেড কিছুটা উঁচু করে দেওয়াতে বালিশ পিঠে দিয়ে বসানোর ব্যবস্থা করা হলো। খাবার সামনে দিয়ে বললাম, খেয়ে নিন। সাদি ফ্যালফ্যাল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন, যেন খুব অস্বাভাবিক কোনো কথা বলছি আমি। তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, কি হলো, খাচ্ছেন না কেন? সাদি বেশ অভিমানী স্বরে উত্তর দিল, একজন অসুস্থ মানুষকে নিজে হাতে খেতে বলিস কিভাবে তাই ভাবছি। তো কি বলবো, বাঁ হাতে চোট পেয়েছেন, ডান হাতে না। তাই বলে অসুস্থ মানুষকে একা খেতে বলবি? কোনো কথা না বলে তার মুখের সামনে সুপ ভর্তি চামচটা ধরলাম। সাদি আমার দিকে চোখ রেখেই খেতে লাগলেন। খাওয়ার মাঝে সাদি বললেন, মিথি, জানি তুই ওই দিনের ব্যবহারে আমার উপর রেগে আছিস, কিন্তু কেন এমন অমানবিক কাজ করেছি তা জানলে তুই রেগে থাকতে পারবি না। আমি উত্তর একটি মুচকি হেসে বললাম, ও ও তেমন কিছু না। আপনার 7-8টা বেল্টের বাড়িতে আমার তেমন কিছুই হয়নি। বিধবা হওয়ার পর এমন বহু মার চাচি মেরেছে, কতদিন খেতেও দেননি। আপনি ওসব নিয়ে ভাববেন না, খাওয়া শেষ করুন। সাদি ছলছল চোখে আমার দিকে তাকিয়ে বললেন, কারণটা খুব জলদি জানবি মিথি। আমি উত্তরে বললাম, ঠিক আছে, যখন জানবো তখন ভেবে দেখবো। তারপর আর কোনো কথা হয়নি আমাদের মাঝে। ওনাকে ওষুধ খাইয়ে দেওয়ার মাঝে রিদান এসে বলে যে সাদিকে বাড়ি নিয়ে যেতে পারি আমরা। সাদিকে বাড়ি এনে ওনার ঘরে ঠিকঠাক মতো বসিয়ে দেওয়া হলো। ফুপি ছুটি এসে জড়িয়ে ধরলেন। সাদি ভাই আর ফুপি দুজনে কাঁদছেন। আমি সোফার পাশে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর সাদি ভাই চোখ মুছে আমাকে বললেন, মিথি, আমার খিদে পেয়েছে। আমি কিছু না বলে কিচেনের পথে পা বাড়ালাম। খাবার নিয়ে আসার পথে ফুপি সাদি ভাইয়ের মুখে খাবার তুলে দিয়ে বললেন, মিহি, তুই আজ থেকে আমার পাশের ঘরটাতে থাকবি। তোর জামা কাপড় ওখানে রাখা আছে। হাসপাতাল থেকে এসেছিস, ফ্রেশ হয়ে আয়। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে প্রস্থান করলাম। ফ্রেশ হয়ে বের হয়ে কিছু খেয়ে নিলাম, কারণ সেই গতদিন রাতে খেয়েছি আর এখনো খাওয়া হয়নি। মনে মনে ভাবছি, যাক ভালোই হলো, একটু স্পর্শ পাওয়া গেল। খাওয়ার কিছুক্ষণ পর সাদি ভাইকে দেখতে তার ঘরে গেলাম। দেখি ভাইয়া ঘুম, তাই আর বিরক্ত না করে চলে এলাম।
জানালা দিয়ে বাসার বাইরে চোখ দেখতেই দেখি অনেক গার্ড বাইরে। বুঝলাম সাদি ভাইয়ের সিকিউরিটির জন্যই, কিন্তু কথা হলো সাদি ভাইয়ের মারতে কারা চাচ্ছিল আর কেনই বা? ফুপির ডাকে বাস্তবে ফিরলাম। ফুপি বললেন, কি রে, সাদের জন্য চিন্তা করছিস? আমি মাথা নিচু করলাম কিন্তু উত্তর দিলাম না। ফুপিকে জিজ্ঞেস করলাম, আমি? আচ্ছা ফুপি, সাদি ভাইকে এমন করে কি তিশা আপু আক্রমণ করলো নাকি অন্য কেউ? আমার কথায় ফুপি বললেন, এখনো জানি না, তবে খোঁজ চলছে। ও আচ্ছা। রাতে সাদি ভাইকে দেখতে গেলাম, গিয়ে দেখি ডাক্তার ওনার সামনে বসে আছে। আমাকে দরজায় দেখে সাদি ভাই ডেকে বললেন, মিথি ভেতরে আয়, তোকে এখনই ডেকে পাঠাতাম। আমি জিজ্ঞেস করলাম, কেন? সাদি ভাই উত্তর না দিয়ে ডাক্তারকে বললেন, আঙ্কেল, এই হলো মিথি, যার কথা বলেছিলাম আপনাকে, ওকেই চেক আপ করতে হবে। তাদের কথায় আমি অবাকের চরম লেভেলে পৌঁছে গেলাম। আমার কথা ডাক্তারকে কেন বলবে? ভাবনার মাঝে ডাক্তার আঙ্কেল আমার দিকে এগিয়ে মাথায় হাত দিয়ে বললেন, বাহ, বেশ মিষ্টি মেয়ে তো সাদি। এই মেয়েকে দ্রুত বের করে নাও, নয়তো চুরি হয়ে যাবে। ডাক্তারের কথায় সাদি ভাই মুচকি হেসে বললেন, করবো খুব তাড়াতাড়ি। তাদের কথায় আমি পুরো ব্যাকুল হয়ে তাকিয়ে রইলাম। ডাক্তার আঙ্কেল চেক আপের জন্য বসতে বললেই আমি সাদি ভাইকে বললাম, সাদি ভাই আমি বেশ সুস্থ আছি, আমার কিচ্ছু হয়নি। কথা শেষ করাতেই সাদি ভাই আমাকে ধমক দিয়ে বলে উঠলেন, তোর মতামত চাইনি, যা বলছি তাই কর। ধমক খেয়ে চুপ হয়ে গেলাম। চেক আপ করানোর পর ডাক্তার আঙ্কেল কিছু ওষুধ দিলেন। সাদি ভাই ওষুধগুলো একজন মেয়েকে দিয়ে আনতে বললেন। ডাক্তার আঙ্কেল বিদায় নিলেন। আমি উঠে চলে আসতে নিলাম, ঠিক তখনই সাদি ভাই বললেন, তোকে কি যেতে বলেছি? আমি কোমরে হাত রেখে দাঁড়িয়ে বললাম, থাকতেও তো বলেননি। সাদি ভাই বিড়বিড় করে বললেন, ফাইনালি আগের রূপে ব্যাক করেছেন। আমি কান বাড়িয়েও কথাগুলো শুনতে পেলাম না। সাদি ভাই বললেন, কান না বাড়িয়ে বস এখানে। আমি বসে বললাম, বলুন কি বলবেন? বসতে বললেই কি পপ করতে হবে নাকি? আমি উত্তরে বললাম, অবশ্যই তাই, বিনা কথা থেকে এমনি এমনি বসে থাকে নাকি বলদের মতো? তার মানে পপ করলে স্পার্ট? জি আজ্ঞে। স্টুপিড। মোটেও আমি স্টুপিড না। আপনি বিধিজ্ঞানী খালাম্মা। আমি রাগে চোখে সাদি ভাইয়ের দিকে তাকালাম। দাঁত কটমট করে উঠে কিছু না বলেই ঘর ছেড়ে চলে যেতেই সাদি ভাই হু করে হেসে উঠলেন। সাদি ভাইয়ের হাসির মাঝেই ফুপি আসলো তার ঘরে। কি রে, হাসছিস কেন? তোমার স্টুপিড ভাইজির কথা শুনে। ফুপি একটু হেসে বললেন, ওই দিন মেয়েটাকে এভাবে না মারলেও পারছি। বুঝতে পারছি তুই বাধ্য হয়েছে, কিন্তু তাও। মা, আমি জানি ঠিক কাপুরুষের চেয়েও জঘন্য কাজ করেছি, কিন্তু দাদুনকে আর মেয়ে থেকে বাঁচানোর জন্য আর কোনো উপায় ছিল না। আমার ঘর বেডরুম বরাবর কনস্ট্রাকশন বিল্ডিং এ কেউ বন্দুক তাক করেছিল। আমি মেথির সাথে কোনো কথা বলে মেথি আর আমার সামনে থাকতো না। জানতে পারলি কে বা কারা আছে? তিশাকে পেলেই জেনে যাবো। বন্দুক তাক করা লোকটাকে ধরার আগেই কেউ একজন তাকে মেরে দিয়েছে। মিঠির সাথে তোর বিয়েটা বলে একটু নিশ্চিত হতে পারতাম। হবে মা, একটু সময় দাও। ওই লোকটার সাথে মেথির বিয়েটা হওয়ার আগে তো পৌঁছাতেই পারলাম না মা, তাই তো গতদিনের বিয়েটা হয়েও হলো না। একটা দীর্ঘশ্বাস ফেললো সাদি। চিন্তা করিস না, 1 মাস তো কেটেই গিয়েছে। এসব ঝামেলাতে আরো 10 দিন প্রায় শেষ। বাকি 2 মাস দেখতে দেখতে কেটে যাবে। আমি চাই মা সব ঝামেলা কাটিয়ে তারপর মেথিকে আমার জীবনে আনতে। ওকে টেনশনে রাখতে চাই না। সব মিটে যাবে বাবা, সুস্থ থাকলেই হয় এখন। সাদি আর কিছু বললো না। পরদিন সাদি ভাই নিজ ঘর থেকে গলা ফাটা চিৎকার করে আমাকে ডাকছেন। আমি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বললাম, কি হলো? এমন সারের মতো চেঁচাচ্ছেন কেন? কি? আমি সার? আমি জিভ দাঁত দিয়ে কেটে বললাম, আরে না, আপনি সার কেন হবেন? আপনি তো হালকার উপরে ঝাপসা ভালো মানুষ। সাদি ভাই কুসকে আমার দিকে তাকিয়ে আছেন। কথা হারাতে বললাম, বলুন কেন ডেকেছিলেন? একজন মানুষ হাত পা ভেঙে পড়ে আছে, খোঁজ রাখিস শোনো। আমি মনে মনে বললাম, আরে বাপরে, কিন্তু মুখে বললাম, ভুল হয়ে গিয়েছে জনাব। ঠিক আছে, ওষুধে মেয়েট খাবার দিয়ে ওষুধ বক্স দিতে ভুলে গিয়েছে। আমি ওষুধ এনে তাকে দিলাম। সে ওষুধ খেয়ে বলল, মিথি, একটু ছাদে নিয়ে যাবি আমায়? আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, আপনি তো অসুস্থ সাদি ভাই, হাঁটতেও পারবেন না। কথা শেষ করার আগেই জানালার কাজ ভেঙে বিকট আওয়াজ হলো। আমি ভয়ে সাদি ভাইকে জড়িয়ে ধরলাম। সাদি ভাই বলল, যে কেউ মিথিকে হুট করে চেয়েছিল, কিন্তু নিশানা মিস করে টেবিলের ফুলদানিতে গুলি লেগেছে বলে মিথি ঠিক আছে। এসব ভাবতেই সাদির বুক কেঁপে উঠেছে। মিথি এখনো সাদির বুকের মাঝে
মিশে কাঁপছে। সাদি মিথিকে কিছুটা শান্ত করে মিথির মাথায় হাত রেখে বলে, কাম ডাউন মিথি পাখি, সব ঠিক আছে। অপরদিকে বিল্ডিং এর একজন জানালা দিয়ে দূরবীন চোখ লাগিয়ে এসব দেখছিল। মিথি সাদিকে জড়িয়ে ধরে আছে দেখে সে মুচকি হেসে বলল, রিল্যাক্স মিথিজান, রিল্যাক্স। এত ভয় পেলে চলে? আমার সাথে তো বিয়ের পর এসব গুলো করে শুনেই থাকতে হবে তোমার। জাস্ট সেল। সাদিকে সরিয়ে দিলেই তোমার আমার রাস্তা ক্লিয়ার। তিশার ব্যবস্থা করি, তারপর সাদিকে দেখছি। ততদিন ওকে একটু ভয় দেখাই। এরপর আবার ঘর কাঁপিয়ে হেসে হেসে বলল, সাদি বোকা মানুষ, বুঝতেই পারছে না যে ঈশানে নিশানা কখনোই মিস হয় না। যা হয় সব তার ইচ্ছে তো। আবার হাসতে হাসতে ওয়াইনের গ্লাস হাতে করে ঘর হতে বের হয়ে গেল। ঈশান ওয়াইনের গ্লাস হাতে একটা বন্ধ ঘরের দরজা খুলল। ঘরটা কুটকুটে অন্ধকার। ঈশান আলো জ্বালাতেই নিচে পড়ে থাকা একটা মেয়ে শিকলে হাত পা বাঁধা। হঠাৎ আলোতেই নিজের চোখ হাত দিয়ে আড়াল করে নিল। ঈশান গ্লাসটা টেবিলের উপর রেখে বলল, হ্যালো ডিয়ার ওয়াইফি, কেমন আছো? মেয়েটা ছলছল চোখে ঈশানের দিকে তাকিয়ে বলল, প্লিজ ঈশান, আমাকে আমার ছেলের কাছে যেতে দাও। আজ 4 মাস ওকে দেখি না। প্লিজ লেট মি গো, প্লিজ। তুমি যা যা বলছো আমি তো করছি, কিন্তু কথা শেষ হওয়ার আগেই ঈশান মেয়েটিকে সামনে চেয়ারে বসে ধমক দিয়ে উঠে বলল, কিন্তু মিথি, সাদির ব্যাপারটা তুমি গন্ডগোল পাকিয়ে দিলে, তাই তো দিশা? এ নমুনা আমার কথা মতো কাজের। তাই তো বিয়ের দিন পালিয়ে যেতিস, যদি না আমি সময় মতো আসতাম। তোর কি মনে হয় আমার কথায় অবদ্ধ হলে তুই তোর ছেলেকে জীবিত পাবি? এমন কেন করছো ঈশান? ও তো আমাদের ছেলে, তোমারও ছেলে। ঈশান ডেভিল হাসি দিয়ে বলল, ও রিয়েলি? আমি তো ভুলেই গিয়েছিলাম, সরি সরি। হঠাৎ তিশার চুল টেনে ধরে বলল, ওসব ছেলে বৌমানি আমার যাকে চাই তাকেই চাই। নিজে বড় ভাইকে খুন করতে হাত কাঁপলো না, আর তোর ছেলে? তুই কথা না শুনলে তোর ছেলে লাশ পাবি। দরজায় নক করে ভিতরে আসে শার্ট ব্ল্যাক ড্রেস পরা একটা মেয়ে। মেয়েটাকে দেখলেই বোঝা যাচ্ছে বেশ মডার্ন। মেয়েটি এসে ঈশানকে উদ্দেশ্য করে বলল, ইস্যু বেবি, প্লিজ কাম উইথ মি, আই নিড টু টক টু ইউ। জাস্ট কামিং। মেয়েটি চলে যায়। ঈশান যেতে নিলে তিশা আবার বলে, প্লিজ ঈশান, লেট মি গো। আই নিড মাই সন। হি নিডস মি, প্লিজ। ঈশান কথায় তোয়াক্কা না করে নিচের ড্রয়িং রুমে এসে শার্ট ড্রেস পরা মেয়েটিকে পিছন থেকে জড়িয়ে ধরে। মেয়েটি ধাক্কা দিয়ে সরিয়ে বলে, প্লিজ আমার কথার উত্তর না দিয়ে আমাকে টাচ করার চেষ্টাও করবেন না। ঈশান হেসে বলে, এমন একটা ভাব করো রুহি যেন তোমাকে টাচ করার জন্য আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, কি জানতে চাও বলো। এখন মরিয়া কেন হবে আমাকে টাচ করার জন্য? এখন তো মিথিকে চাই তোমার, তাই না? ঈশান বারে বারে গ্লাসে মদ ঢালতে ঢালতে বলে, চাই তো, মিথিকেই তো চাই। কেন করছো এসব তুমি? মিথির বাড়িতে সরাসরি বিয়ের প্রস্তাব পাঠালেই পারতে। ওর বাড়ির লোক তো চায় ওকে বিয়ে দিতে। আর তুমি তো ওয়েল সেটেল, এত ভালো একজন ডাক্তার, তাহলে? ঈশান ডেভিল হেসে বলে, এত প্রশ্নের উত্তর চাই তোমার? চাই, বিকজ আমি আর পারছি না তোমার পাপের সাথী হতে। কোনো কিছু কখনো জানতে না চেয়ে তোমাকে সাহায্য করেছি, জাস্ট বিকজ আই লাভ ইউ। ঈশান শয়তানি হাসিটা মুখে রেখে বলে, ওকে, মেলোড্রামা করতে হবে না, বলছি। সাদি ভাই আমার বড় শাশুর ছেলে, আমার থেকে 2 বছরের বড় ভাই। আর আমার নিজের ভাই নিশান, আমার বাড়ির বড় ছেলে ছিল সে। সে যদি ভাইয়ের থেকে 3 বছরের বড়। মেডিকেলে পড়াকালীন আমার তিশার সাথে প্রেম হয়। বন্ধুদের সাথে মিশে ড্রাগস নেওয়া শুরু করলাম। টাকার দরকার ছিল, যা বাসা থেকে দিত না। বড় ভাই ইতালি চলে যাওয়াতে আমার শেষ ভরসাও হারায়। সাদি ভাইয়ের সাথে কোনোদিন তেমন সাক্ষাৎ ছিল না আমার। কয়েকদিন পর বাড়িতে গিয়ে দেখি দাদু আর আমার চাচামণি আমার মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছেন। কারণ জিজ্ঞাসা করলে বলে আমার মাই নাকি কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে। মাকে সেদিন তারা অনেক কথা শোনায়, মারধরও করেছিল। ঈশানের চোখ ছলছল করে ওঠে। চোখের কোণের পানি মুছে একডল মদ গিলে নিজের গলা ভিজিয়ে আবার বলতে শুরু করে, আমি সেদিন দাদু চাষির পা ধরে বলেছিলাম সব মিথ্যা। আমার মাও বলেছিল, কিন্তু বিশ্বাস করেনি। মাকে বের করে দিল। আমি মায়ের ছেলে হয়ে কিভাবে ঘরে থাকি বলো? আমিও মায়ের সাথে বের হয়ে গেলাম। বেরোনোর সময় চাষি দাদু বলেছিল যে মায়ের সাথে থাকলে এবারে তার কখনোই ফিরে যাবে না। তাই মেনে নিয়েছিলাম। মাকে নিয়ে সারা ঝড় বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে বসেছিলাম। সকালে ভাইকে ফোন দিয়ে বলি যে ভাই তুই আমাদের তোর কাছে নিয়ে যা, কিন্তু আমার মাকে যে ইচ্ছে বলে গালিগাল করে। মা সব শুনে দৌড়ে হাইওয়েতে আসতে থাকা দ্রুত গাড়ি বাসের সামনে গিয়ে পড়ে। বাসটা আমার মাকে পিছিয়ে দিয়ে চলে যায়। রক্তের রাস্তা ভিজে গিয়েছিল। মাকে হাসপাতালে নিলে জানায় টাকা লাগবে অপারেশন করতে। টাকা তো ছিল না, তাই ছুটে বাড়িতে গিয়েছিলাম। বাড়ি গেটে চাচার সাথে দেখা করতে হলে বলেছিলাম হেল্প করতে, কিন্তু করেনি। বলেছিলাম নষ্টামের কোনো ট্রিটমেন্টে টাকা তারা দিতে পারবে না। বাবা ছোট থাকতে মারা গিয়েছিল, তাই অমন ব্যবহার করতে আমাদের সাথে। সেদিন ফেরার পথে
ভেবে নিয়েছিলাম সবাইকে শেষ করে দেব। রাস্তায় টাকার জন্য ঘুরতে ঘুরতে তোমার বাবা ফেরেস্তার মতো আমার জীবনে আসেন। আমার মায়ের চিকিৎসা টাকা দেন, কিন্তু এত দেরি হয়ে গেছিল যে ততক্ষণে পৃথিবী মায়া ত্যাগ করেছিল আমার মা। তাকে হারিয়ে ভেঙে পড়েছিলাম পুরো। তোমার বাবা তখন আমাকে আশ্রয় দেন, মেডিকেল কন্টিনিউ করতে বলেন, ডিরেকশন এসে সারিয়ে দিয়ে সাহায্য করেন। শর্ত ছিল তোমাকে বিয়ে করতে হবে। তিশাকে ভালোবাসতাম, তাই রাজি হয়নি। তিশার কাছে গেলে তিশা বলেছিল অমন টাকা পয়সাহীন বিয়ে দিয়ে সে কি করবে, তাই ফিরিয়ে দিয়েছিল। তোমার বাবা পরে খোঁজ নিয়ে জানায় তিশা আমার বড় ভাই নিশানের সাথে রিলেশন চলছে। সেদিন থেকে চিন্তা করিনি যে নরক করে তুলব ওদের জীবন। তাই তো 2 বছর আগে চাচু আর দাদু যখন চিটাগাং যাচ্ছিল, নির্জন হাইওয়েতে দাদুকে কিডন্যাপ করিয়ে আনে আর চাচু সহ গাড়ি ট্র্যাক দিয়ে ধাক্কা দিয়ে দেয়। চাচু ফিনিশ, বুড়ো আমার কাছেই আছে। আর রইল নিশান ভাই। তিশার সাথে ভাইয়ের বিয়ের পর আমরা তিশার কিছু প্রাইভেট মোমেন্টে ছবি ভাইকে সেন্ড করি, তাই জানতো না যে আমার আর তিশার সম্পর্ক ছিল। ভাই আর তিশা এ নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতি বেঁধে যায়। ঠিক তখন তিশার হাত থেকে ধাক্কা লেগে ভাই সিঁড়ি রেলিং দিয়ে নিচে পড়ে যায়। ভাই নিচে পড়ে মরেনি, তিশা বেশ ঘাবড়েছিল। ঠিক তখনই আমি ওকে কোলে করে নিয়ে বলি, তিশা ভয় সেন্সলেস হয়ে যায়। ওই সুযোগে আমি ভাইয়ের মাথায় কাঠের স্টিক দিয়ে সজোরে আঘাত করি। মাকে করা গালিগুলো মনে করতে আঘাত করে থাকি। তখন বুঝলাম মরে গিয়েছে। তখন শেষমেশ তিশাকে নিয়ে তোমার বাবার প্রাইভেট জেটে কলকাতায় আসি। তিশার ওক পয়েন্ট চাচ্ছিলাম, আর তাই ওকে বিয়ে করলাম। বাচ্চা হলো, ছেলেকে ওর থেকে দূরে সরে ওকে আর ফ্যামিলিকে বিয়ে বিভিন্ন ছেলেদের ফাঁসিতে থাকি। লাস্টলি স্বাদের জীবনে তিশার এন্ট্রি ঘটাই, বাট প্ল্যান ফেল। বাট নো ওয়ারিস, আই হ্যাভ প্ল্যান বি। ঈশান কথা শেষ করে আবার মদ খেলতে ব্যস্ত হয়ে পড়ে। রুহি মায়ের কষ্টে মানুষ কতটা হিংস্র হতে পারে তার প্রমাণ নিশান। নীরবতা ভেঙে রুহি বলে, আর মিথির ব্যাপারটা? ঈশান ঢুলঢুল পায়ে দাঁড়িয়ে আছে। মিথি মাই জান, ওর প্রথম স্বামীকে ট্র্যাক দিয়ে চাপা দিয়েছি, আমিই দিয়েছি। আমার সাথে ঈশান আহমেদের সাথে বেইমানি করেছিল, আর আমি না মানলেও সাদি ঠিক ওকে মেরে দিত। রুহি আবার জিজ্ঞেস করে, তুমি কি করে মিথিকে চিনলে? কিন্তু ততক্ষণে ঈশান নেশার জ্ঞান হারিয়ে সোফায় শুয়ে পড়ে। রুহি বুঝতে পারলো আজ অনেক নেশা করেছে ঈশান। রুহি মেয়েদের সাহায্যে ঈশানকে ঘরে নিয়ে গেল। রুহি মনে মনে বলে, যা সাদি, আর মিথির ব্যাপারটা জানা হলো না। কি বেইমানি করেছিল ওই লোকটা ঈশানের সাথে? আর ঈশান কেন বললো ও না মারলেও মিথির বরকে সাদি মেরে দিত? সব জটলা পাকিয়ে যাচ্ছে। রুহি একটা বিরক্তির শ্বাস ফেলে ঈশানের দিকে তাকিয়ে আছে। আমি আমার 8 মাস তোমার পিছনে ওয়েস্ট করেছি ঈশান আহমেদ। সুন ইউ উইল বি ফিনিশড। বলে রুহি বেরিয়ে যায়। অপরদিকে মিথি এখনো সাদিকে জড়িয়ে ধরে আছে। সাদি ছাড়াতে ব্যর্থ হয়ে বলে, একা নিরীহ একটা হাত পা ভেঙে যাওয়া ছেলেকে এইভাবে অত্যাচার করছিস, তোর নামে পুরুষ নির্যাতন মামলা করব। আমি লজ্জা পেয়ে সাদি ভাইকে ছেড়ে দিয়ে দ্রুত সরে আসলাম। তারপর বললাম, মোটেও না, অমন আওয়াজে কেউ ভয় পেয়ে নাকি? এমনি গিয়েছিলাম, তাই আর কি। আমাকে একেবারে আশ্রে পৃষ্ঠে ধরি যাতে বাকি হাড়গুলো ভাঙে। আমি ঠোঁট বাঁকিয়ে কপাল কুঁচকে সাদি ভাইকে বললাম, মোটেও না, বলে বেরিয়ে গেলাম ঘর থেকে। সাদি ভাই ডান হাতে মাথায় চুলগুলো হাত বুলিয়ে দিয়ে সুর তুললেন, তোমার প্রেমে আমি পড়েছি বহুবার। চোখটা ভাঙা ফুলদানির উপর পড়তেই বললেন, কাজটা তুই ঠিক করছিস না, মেয়েদের কিছু হলে তোকে জন্তু ফুটে ফেলবো। এর মধ্যে মেয়েদ এসে সাদি ভাইয়ের ঘরটা পরিষ্কার করে দিয়ে যায়। এরপর 20 দিন বেশ ভালোই কাটে, যদিও সুযোগ পেলেই মিথির সাথে ফাজলামি করে। সাদি এখন স্টিকের সাহায্যে নিয়ে একটু হাঁটতে পারে। হাতের ব্যান্ডেজ খুলে ক্রেপস ব্যান্ডেজ করা হয়েছে। এই মুহূর্তে মিথি ছাদে দাঁড়িয়ে আছে, পাশে সাদি। মেঘে ঢাকা আকাশের দিকে মিথির স্থির চোখ দেখে সাদি বলল, কি ভাবছিস? ভাবছি যে এখানে আসছি প্রায় 1 মাস, অথচ মা বাবা একবারও আমার খোঁজ নিল না। বলতেই চোখের পানি গড়িয়ে পড়লো। সাদি ওর দিকে তাকিয়ে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে না পেয়ে বলল, ঘুরতে যাবি মিথি? মিথি বেশ উচ্চস্বর কণ্ঠে বলল, যাবো। তাহলে যা, রেডি হয়ে নে, আমি গাড়িতে অপেক্ষা করছি। সাদি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে প্রায় 15 মিনিট। ড্রাইভার চাচা গাড়ি মুছতে ব্যস্ত, আর সাদি 2 মিনিট পর পর বিরক্তি ভঙ্গিতে হাতে ঘড়ি দেখছে। অপরদিকে ফুপিকে এসে শুধু বলছিল, সাদি ভাই আমায় ঘুরতে নিয়ে যাবে। বলতেই ফুপি বলল, তাহলে চল, তোকে আমি সাজিয়ে দিই। সেই যে শুরু হলো, আর ছাড়ার নাম নেই। শেষে বললাম, ও ফুপি ছাড়ো, আর সাজবো না। ফুপি বলল, এই তো শেষ, দেখি মুখটা। মাশাআল্লাহ, আমার পরি মেয়ে।
আমি ব্যস্ততার ভঙ্গিতে বললাম, আসছি, বহুদিন পর ঘুরতে বের হব, তাই এত আনন্দ হচ্ছে। বাইরে বেরিয়ে দেখি সাদি ভাই ঘড়ির দিকে তাকিয়ে আছেন। আমি একটু এগিয়ে আসতেই মুখ তুলে চাইলেন। সাদি মিথিকে দেখে চোখ সরাতে পারছে না। কালো শাড়ি, খোলা চুল, চোখে কাজল, হাতে কালো চুড়ি, ঠিক সাদির স্বপ্নে পড়া এক পরীকে দেখছে। ঠিক যেন সাদি একজন পরীকে দেখছে। সাদি মনে মনে ভাবছে, মা ঠিক মিথি পাখিকে আমার মনের মতো সাজিয়েছে। লাভ ইউ মা। সাদি ভাই সামনে এসে তুড়ি বাজিয়ে বলল, কই হারিয়ে গেলে, চলো। আমি আর সাদি ভাই পিছনে বসলাম। আমি গাড়ির জানালা দিয়ে বাইরে দেখতে লাগলাম। অন্যদিকে মিথির বাতাসে ওড়া চুল সাদির মুখে বারবার পড়ছিল। সাদি অবাক চোখে তার মিথির দিকে অপলকভাবে তাকিয়ে আছে। কিছু দূর আসার পর তাদের গাড়ি একটা নদীর পাড়ে এসে থামে। মিথি তো লাফিয়ে গাড়ি থেকে বের হয়ে যায়, আর সাদি ধীরে ধীরে তার পিছু যায়। মিথি নদীর পাড়ে একটু পা দিয়ে নেমে দাঁড়িয়ে সাদির দিকে পানি ছুঁড়ে মারে। সাদি হালকা ভিজে, তারপরে বলে, কি করছিস? ওঠ, আয়, ওই বাঁশ বাঁধানো খাড়ে বসবো। মিথি একটু মাথা উঠিয়ে সাদির পিছে হাঁটা ধরে। সাদি আর মিথি পাশাপাশি বসে আছে, পানিতে পা ভিজিয়ে। দুজনে চুপ করে প্রকৃতির সৌন্দর্য উপভোগে ব্যস্ত। সন্ধ্যা নামার পূর্বেই লাল আভা ছড়িয়ে পড়েছে। নদীর সৌন্দর্য যেন এতে করে আরো গুণ বেশি বেড়ে গেছে। সাদি বেশ হালকা আওয়াজে মিথিকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, কি ভাবছিস? মিথি নদীর দিকে চোখ রেখে বলে, ভাবছি যে আমার মতো মানুষের সাথে লাস্ট কয়েকদিন যা হচ্ছে তা ভালোই হচ্ছে। সাদির চোখ কপালে কুঁচকে যায়। তোর মতো মানুষ মানে? মিথি বেশ শিথিল কণ্ঠে বলে, এই যে অপয়া বিধবা মানুষ। সাদি মুহূর্তেই রেগে যায়। চোখ বন্ধ করে কয়েকবার শ্বাস নিয়ে নিজেকে ঠান্ডা করে নিয়ে চোখ মেলে দেখে মিথির চোখ দিয়ে পানি পড়ছে। সাদি নিজের ডান হাত দিয়ে মিথির কোমর শক্ত করে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। মিথি অবাক হয়ে তাকিয়ে থাকে। সাদি নিজের হাত দিয়ে মিথির চোখে 2 ফোঁটা পানি মুছে মিথিকে জড়িয়ে ধরে। মিথির কপালে ভালোবাসা পরশ এঁকে দেয়। আর কোনোদিন যদি নিজেকে বিধবা অপয়া বলেছিস তো খবর আছে, বলে দিলাম। মিথি যেন তার ঠান্ডা হুমকিতে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। এর মধ্যে দূর হতেই মাগরিবের আজানের আওয়াজ শোনা গেল। সাদি মিথির মুখ ছেড়ে মিথির শাড়ির আঁচল ওর মুখে টেনে দিয়ে চলে গেল। মিথি জিজ্ঞেস করলো, এখন কোথায় যাব? আমার খিদে পেয়েছে, কোনো একটা রেস্টুরেন্টে যাবো খেতে, চল। মিথি বিড়বিড় করে বলে, বাড়ি গিয়ে খেলেই হয়। সাদি পিছনে না ঘুরেই উত্তর দেয়, না হয় না, আমি বাইরের খাবারই খাবো, সাথে তুইও খাবি, চল। মিথি চোখ দুটো রসগোল্লার করে ভাবতে লাগে, বুঝলো কেমন করে, এত আস্তে করে বললাম। এসবের মধ্যে মিথি সাদি গাড়িতে উঠে প্রস্থান করে। অন্যদিকে কাচের মধ্যে তাদের দেখে ঈশান বাঁকা হেসে থাকা সিগারেট বারবার কয়েক টান দিয়ে বলে, বাহ, প্রেম করতে এত দূরে এসেছিস সাদি, বাট ব্যাড লাক, আমিও পৌঁছে গেলাম। বলে আবারও সিগারেট টানতে লাগলো আর ড্রাইভারকে বলল, বাড়িতে চলো, আজকের মতো সাদি একটু এনজয় করে নিক, কাল ওর জন্য ধামাকা ওয়েট করছে। সাদি আর মিথি শহরের বেশ বড় একখানা রেস্টুরেন্টে বসে আছে। সাদি আয়েশ করে বসে ফোন দেখছে আর তার ফাঁকে ফাঁকে আর চোখে বারবার সামনে বসে থাকা মিথিকে দেখছে। আর মিথি, সে তো চারপাশ দেখতে ব্যস্ত। মিথি কখনো এত বড় রেস্টুরেন্ট দেখেনি, তাই চোখ ঘুরিয়ে সব দেখছে। সাদি মেনু কার্ডটা মিথির হাতে এগিয়ে দিয়ে বলে, দেখ কি খাবি তুই? আমি কি দেখবো, আপনি খেতে এসেছেন, আপনি খান। একা খাওয়ার হলে তোকে নিয়ে এসেছি কেন, স্টুপিড? মিথি মুখটা ভেঙচি দিয়ে মুখ ফুলিয়ে বলে, আমি মোটেও স্টুপিড নয় সাদি ভাই, জানেন আমার স্কুলের সবাই বলতো আমি অনেক বুদ্ধিমতী। সাদি একটু হাসি চেপে রাখার চেষ্টা করে বলে, ও বাবা, তাই? আমি তো ভাবতাম তুই একটা গাধি। হ্যাঁ? মিথি চোখ বড় করে বলে, মোটেই না সাদি ভাই। সাদি ভাই দাঁত কটমট করে বলে, চুপ, এমন ভাই ভাই করছিস যেন আমি তোর মায়ের পেটের আপন ভাই, আর একবার ভাই বলে থাপ্পড়ে তো দাঁত ফালাই দিব। মায়ের পেটের ভাই না হন, পুপির ছেলে তো। আর আপনি বড় ভাই, তাকে ভাই বলবো না তো কি বলবো, মামা? সাদির কপাল কুঁচকে কোনো উত্তর না দিয়ে মেনু কার্ডটা নিজের কাছে টেনে নিয়ে ওয়েটারকে ডেকে অর্ডার করে দেয়। খাবার আসার পর মিথি চোখ গোল গোল করে তাকিয়ে দেখে বলে, সাদি ভাই এসব আবার কেমন ধরনের খাবার? এগুলো মেক্সিকান খাবার, টেস্ট করে দেখ, ভালো লাগবে। সাদি দেখিয়ে দিলেন যে কিভাবে খেতে হয়। সাদি বাইরের দিকে তাকালো। সাদি বিল পে করে আমার দিকে তাকিয়ে বললেন, কি রে, অমন বুঝির মতো করে দেখছিস কেন আমায়? হ্যাঁ, আচ্ছা সাদি ভাই, খাবারগুলো রেস্টুরেন্টের লোকরা রান্না করতে ভুলে গিয়েছিল? এই খাবারগুলো এমনই হয়। মিথি মুখটা একটু বাঁকিয়ে বলে,
টাকা দিয়ে এই ঘাস পাতা খেতে আসলাম, হায় রে। আমার ওই ঘাস পাতাই ভালো লাগে, আর আমার সাথে থাকলে তোর ওই ঘাস পাতাই খেতে হবে। এখন চল। ও বলেই সাদি স্টিক নিয়ে বাইরে বেরিয়ে হাঁটা ধরলো। মিথিও পিছনে বকবক করতে করতে হাঁটা ধরলো। সাদি আর মিথি গাড়িতে উঠলো। তারপর ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। মিথি এক মনে জানালার দিক দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখলো, আর সাদি মিথিকে দেখছে। হঠাৎ মিথি বাইরের দিকে তাকিয়ে বলল, মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে, তাই না সাদি ভাই? সাদি আনমনে মিথিকে দেখতে দেখতে বলে, হয়তো। তারপর আর তাদের মধ্যে কোনো কথা হয় না। প্রায় 5-6 মিনিট পর ঝুম বৃষ্টি নামে। মিথি হঠাৎ সাদির দিকে ফিরে সাদির হাত ধরে ঝাঁকি দিয়ে বলে, সাদি ভাই বৃষ্টি হচ্ছে। তারপর ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, কাকু গাড়ি থামাও। ড্রাইভার সাদিকে উদ্দেশ্য করে বলে, কি করবা বাবা? চাচা একদম গাড়ি থামাবেন না, অলরেডি 7:35 বেজে গিয়েছে, বাড়ি পৌঁছাতে হবে। মিথি এবার একটু আবদার নিয়ে সাদির শার্টের কলারে হাত টেনে ধরে একটু আহ্লাদি ভঙ্গিতে বলে, প্লিজ সাদি ভাই একটু ভিজি, দেখো রাস্তায় তেমন কেউ নেই, 5 মিনিট ভিজবো, মাত্র 5 মিনিট। সাদি মিথির মুখের দিকে তাকিয়ে আর না করতে পারে না, পরে বলে, চাচা গাড়ি থামান। ড্রাইভার গাড়ি থামানোর সাথেই মিথি লাফিয়ে গাড়ি থেকে নেমে গেল। তারপর 2 হাত মেলে দিয়ে চোখ বন্ধ করে ভিজতে লাগলো। সাদি গাড়ির জানালার কাছ নামিয়ে ভিজতে থাকা মিথিকে দেখতে থাকে। ড্রাইভার তার মধ্যে 2 বার সাদিকে ডাকে, কিন্তু সাদি মিথিকে দেখাতে এতটাই ব্যস্ত ছিল যে শুনতেই পায়নি। তারপর ড্রাইভার সাদির কাঁধে হাত রাখাতেই সাদি বাস্তবে ফিরে বলে, জি চাচা, কিছু বলবেন? হ্যাঁ বাবা, বলেছিলাম যে চা খাবে তুমি। তা তো খাবো, কিন্তু এই বৃষ্টিতে চা কোথায় পাবেন চাচা? তুমি ওসব চিন্তা করো না বাবা, আমি চা নিয়ে আসছি, তুমি বসো। আচ্ছা চাচা, ছাতা নিয়ে যাবেন। ড্রাইভার মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে ছাতা নিয়ে গাড়ি থেকে বেরিয়ে মিথিকে বলে, মিথিমা আর ভিজো না, ঠান্ডা লাগবে। মিথি মিষ্টি হাসি দিয়ে বলে, জি আচ্ছা কাকু, আর মাত্র 2 মিনিট ভিজবো। ড্রাইভার মুস্কি হেসে পাগলি বলে বেরিয়ে যায়। সাদি আবারও বাইরে তাকিয়ে মিথিকে ডাক দেয়, মিথি, এই মিথি, উঠে আয় গাড়িতে, আর ভিজতে হবে না। মিথি সাদির ডাক শুনে গাড়িতে উঠে আসে। ধুর, বাড়িতে থাকলে বেশ ভালোই হতো। সাদি কপাল কুঁচকে বলে, কেন? তাহলে ছাদে বসে ভেজা যেত, আর আপনার ছাদটা খুব সুন্দর। সাদি এক দৃষ্টিতে মিথির দিকে তাকিয়ে আছে। বৃষ্টিতে ভেজার কারণে মিথির শাড়িটা ওর গায়ের সাথে লেপ্টে আছে, আর আঁচলটা উঠিয়ে রাখার কারণে মিথির ফর্সা পেটটা আরো সুন্দর লাগছে। সাদি যেন চোখটাই ফেরাতে পারছে না। সাদি যেন মিথিকে এক অপূরক ভাবে দেখতে লাগলো। সাদি হঠাৎ করেই এক হাতে মিথির কোমরে কাপড় উঠিয়ে দিতে গেলে মিথি অনেকখানি চমকে যায়। মিথি আজকে উঠে বলে, কি 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 করছেন সাদি? বলে শেষ করার আগে সাদি আঁকড়ে ধরে তাকে। মিথির চোখ দুটো রসগোল্লার মতো হয়ে আছে। তারপর বুঝতে পেরে মিথি ধাক্কা দিয়ে সরে গেল। ক্লান্ত হয়ে সাদি ব্যর্থ হয়ে ক্লান্ত মন নিয়ে চুপচাপ করে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর সাদি নিজেই মিথিকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে এসে বলে, মিথি ছলছল চোখে সাদিকে কিছু বলতে যাবে, তার আগেই সাদি বলে, প্লিজ কোনো কথা বলিস না, আর এমন কাজের ব্যাখ্যাও চাস না, সময় হলে নিজেই জানতে পারবি। তারপর মিথি চুপ করে আবারও বাইরে তাকিয়ে রইল। ড্রাইভার চাচা চা নিয়ে আসলো। সাদি চাটা মিথির দিকে এগিয়ে দিয়ে বলে, নে চা খা, অনেক ভিজেছিস, চা খেলে একটু ভালো লাগবে। মিথির কোনো সারা শব্দ না দেখে এবার ধমক দিয়ে বলল, কি হলো, নে চাটা। মিথি মাথা নিচু করে ঘুরে চাটা নিয়ে আবার ঘুরে গেল। সাদি ব্যাপারটা বুঝেও কিছু বলল না। তার ড্রাইভারকে বলল, চলেন চাচা, বাড়ির দিকে ফেরা যাক। কিছুক্ষণ পর তারা বাড়ি পৌঁছে গেল। মিথি গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভিতরে চলে গেল। সাদির ড্রাইভারের সাহায্যে নেমে বাড়িতে চলে গেল। ড্রয়িং রুমে তার মাকে দেখে জড়িয়ে ধরে। তখন ফুপি ভুরু কুঁচকে বলে, কি ব্যাপার, আমার ছেলে যে আজ অনেক খুশি। সাদি একটু হেসে জড়িয়ে রেখেই বলে, অনেক খুশি, আর থ্যাংক ইউ মা, আই লাভ ইউ। লাভ ইউ টু। এবার যা যা ফ্রেশ হয়ে নে, তারপর খাবি তো। সাদি মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে উপরে চলে যায়। মিথি ফ্রেশ হয়ে জানালার সামনে দাঁড়িয়ে আছে। ঘরটা পুরো অন্ধকার। বাইরের সোডিয়াম আলোতে কিছুটা চিকন আলোতে ঘরটা বেশ সুন্দর লাগছে। সাদি খাওয়ার জন্য মিথিকে ডাকতে এসে দেখে মিথি জানালার সামনে দাঁড়িয়ে চোখের করে ঝলঝল করছে। তা দেখে সাদির মেজাজটা বিগড়ে গেল। সাদির দরজা চাপিয়ে দিয়ে ঘরে এসে মিথিকে নিজের দিকে ঘুরিয়ে এক হাতে মিথিকে জড়িয়ে ধরে বলল, এত কান্না কি হলো শুনি?
আপনি তখন। সাদি কথা শেষ করার আগেই নিজে বলে, কি করেছি আমি? জানেন না কি করেছেন? সাদি একটু আয়েশি ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলে, না তো, তুই বল। পচা বাজে লোক একটা, ছাড়ুন আমায়। বলেই সাদিকে ছেড়ে ঘর থেকে চলে যায় আর সাদি গান গাইতে গাইতে থাকে। আমার সকল অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসি থেকে আমি। তারপর নিজেও চলে যায়। পরের দিন দুপুর 2টা। সাদি পাগলের মতো রাস্তা দিয়ে হাঁটছে আর কাঁদছে। আর আশেপাশের দোকানের লোকগুলো ফোন হাতে একটা ছবি বের করে দেখাচ্ছে যে ছবিটির মানুষটা দেখতে কিনা। ক্লান্ত হয়ে সাদি রাস্তার চায়ের দোকানে একটা বেঞ্চে বসে পড়ে। তারপর আকাশের দিকে মুখ তুলে চোখ দুটো বন্ধ করে নেয়। সাথে সাথেই গড়িয়ে পড়ে চোখের জল। তারপর ফোনের শব্দে চোখ খুলে পকেটে হাত দিয়ে ফোন বের করে কানে ফোন ধরে। ফোনের ওপাশের ব্যক্তি কথা শুনে বলে, আমি এক্ষুনি আসছি। তারপর উঠে ড্রাইভারকে ফোন দিয়ে নিজের লোকেশন বলে। ড্রাইভার আসলেই গাড়িতে উঠে বলে, অ্যাপোলো হসপিটালে চলেন ফার্স্ট। প্রায় 15 মিনিট পর সাদি হসপিটালে পৌঁছে রিসেপশনকে জিজ্ঞেস করলো, আচ্ছা, মানজিয়া বিধি কত নম্বর কেবিনে আছে? লেট মি চেক স্যার। ডু ইট ফার্স্ট। স্যার মার্জিয়া মিতি 12তলা 309 নং কেবিনে আছেন। ওকে, থ্যাঙ্কস। বলে সাদি লিফটে উঠে 12 তলায় যায়। তারপর কেবিনের সামনে রিয়াদকে দেখতে পায়। রিয়ান সাদিকে দেখে উঠে দাঁড়িয়ে সাদির দিকে এগিয়ে আসতেই সাদি জিজ্ঞেস করলো, মিধির কি অবস্থা? ম্যামের ট্রিটমেন্ট চলছে স্যার, ডক্টর এখনো কিছু জানায়নি। বড় ম্যামের খোঁজ পেয়েছেন কি? না, মায়ের কোনো খোঁজ পাচ্ছি না। ঈশান স্যার কি তাহলে? মনে তো তাই হচ্ছে, দেখি। বলতে বলতে সাদি মিথির কেবিনে প্রবেশ করলো। ডাক্তার মিথিকে চেক করলো। তারপর ডাক্তার সাদির দিকে এগিয়ে হাসি মুখে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো মিস্টার আকাশ, হাউ আর ইউ? আই এম পারফেক্টলি ফাইন ডক্টর। মিধি কেমন আছে? মাথা চোটটা একটু ডিপ, বাট শি ইজ ওকে নাও। কিছুক্ষণ পরেই ইনশাল্লাহ সেন্স ফিরবে। ওকে, থ্যাংক ইউ ডক্টর। তারপর ডাক্তার আর দুজন নার্স কেবিন থেকে বেরিয়ে যায়। রিদান কেবিনে আসতেই সাদি বলে, হসপিটালের সিকিউরিটি বাড়াও, আর আমি এখন আছি মিধির কাছে। তুমি মা আর ঈশানের ফোন ট্রেস করো তো, বাকিটা আমি দেখছি। রিদান মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে যায়। সাদি এসে মিথির বেডের পাশে রাখা চেয়ারে বসে মিথির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে কয়েকটা চুমু দেয়। তারপর বলে, আচ্ছা মিধি পাখি, বলো কবে একটু শান্তি পাবো? তোকে নিজের মতো করে পাবো। আর পারছি না আমি। তোর ভালোর জন্য 5 বছর তোর থেকে দূরে থেকেছি। ঈশানের কথা মতো তিশাকেও বিয়ে করতে চেয়েছিলাম। ওর কথা দিয়ে তোকে জানার মতো ওই দিন মেরেছি আমি। সাদির চোখ বেয়ে অজরে পানি পড়ছে। চোখটা মুছে আবারও মিথির হাত ধরে বলে, তুই চিন্তা করিস না মিধি পাখি, আমি সব ঠিক করে দেবো। আর তুই যখন আমার জীবনের সাথে জড়িয়ে গিয়েছিস, তখন তুই শুধুই আমারই থাকবি। কোনো ঈশানকে তোকে নিয়ে যেতে দেবো না আমি, কখনো না। সাদির ফোনটা বেজে ওঠাতে সাদি খুব সাবধানে মিথির হাতটা ছেড়ে নামিয়ে রাখে। ফোনটা রিসিভ করে অপর পাশের ব্যক্তির কথা শুনে বলে, হোয়াট দেয়ার, আমি আসছি। ফোন রেখে সাদি মিথির কপালে ভালোবাসার পরশ দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। অতীত সকাল 10:15। পুপি আমাকে ডেকে বলল, চল মিথিমা, আজ তোকে নিয়ে একটু শপিং এ যাবো। আমিও লাফিয়ে উঠে পুপিকে জড়িয়ে ধরে বললাম, ওকে, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। উপরে এসে সাদি ভাইয়ের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই ভেতর থেকে একখানা হাত আমার বাম হাত ধরে ভিতরে টেনে নিয়ে গেল। আমি চোখ বন্ধ করে নিলাম আচমকা এমন হওয়াতে। চিৎকার করতে যাব তার আগেই একটা হাত আমার মুখ চেপে ধরলো। কোনো মতে একটা চোখ খুলে দেখি সাদি ভাই মুখে ডেভিল হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কপাল কুঁচকে দু চোখ মেলতেই সাদি ভাই আমার মুখ থেকে হাত সরিয়ে হাতটা দেয়ালে ঠেকাতেই তারপর বলল, কি রে বুঝি, এত লাফাতে কই যাচ্ছিস? ফুপির সাথে শপিং করতে যাচ্ছি। তাই নাকি? বলে মিথির মুখ ধরে দুগালে দুটো চুমু দিল। মিথি একটু রাগী সরে কপাল কুঁচকে বলে, আপনি এমন কেন করেন সাদি ভাই? কেমন? মিথির মুখে রাগ ভাব ফুটিয়ে সাদিকে মুখ ভেঙচি দিয়ে বলে, একদম বাজে টাইপের, সরুন, রেডি হতে হবে। ও আচ্ছা, আমি বাজে টাইপ? তা কি বাজে কাজ করেছি? তা না বললে আজ তোকে ছাড়ছি না আমি। মিথি এদিক ওদিক তাকিয়ে সাদির দিকে বাঁচার বহু চেষ্টা করলো। শেষে ব্যর্থ হয়ে বলল, ছেড়ে দিন প্লিজ সাদি ভাই। সাদি ভাই ছেড়ে দিয়ে বললেন, আচ্ছা যা, ছেড়ে দিলাম, বাট বাড়িতে ফিরে আয়, তারপর তোকে দেখছি। আমি মুখে ভেঙচি দিয়ে বেরিয়ে এলাম।
তারপর রেডি হয়ে নিচে আসতেই ফুপি বলল, চল তাহলে বেরোই। ফুপির পেছনে পেছনে গিয়ে গাড়িতে উঠলাম। তারপর শপিং এ গিয়ে বেশ অনেক কিছু কেনাকাটা করলাম। তারপর বাড়ি ফেরার পথে ফুপি বলল, চল রাস্তার পাশের দোকান থেকে ফুচকা খাই দুজন। আমি ফুচকার নাম শুনে বললাম, চলো ফুপি, ফুচকা আমার দারুণ পছন্দ। তারপর রাস্তার পাশে দাঁড়ানো ফুচকাওয়ালার থেকে ফুচকা অর্ডার দিয়ে অপেক্ষা করতে লাগলাম। আর আমি আর ফুপি টুকটাক কথা বলতে লাগলাম। আচমকা একদল কালো মাস্ক পরা লোক এসে ফুপির মাথায় বাড়ি দিয়ে গেলে ফুপি সেন্সলেস হয়ে পড়ে। ওই লোকগুলো ফুপিকে ধরে গাড়িতে উঠাতে যাচ্ছে। আমার হাত একজন লোক শক্ত করে চেপে ধরে রাখায় আমি শুধু চিৎকার করছি। তারপর ওরা ফুপিকে নিয়ে গাড়ি স্টার্ট দিলে তখন আমার হাত ধরে থাকা লোকটা গাড়িতে ওঠার আগে আমাকে জোরে ধাক্কা দিলে আমি রাস্তার ধারে রাখা ইটের সাথে মাথায় বাড়ি খেলাম। তারপর তো আমার চোখ ঝাপসা হয়ে এলো। তারপর আর কিছু মনে নেই। সাদি বাড়িতে বসে কাজ করছিল। ঠিক তখনই সাদির ফোনে কেউ একজন ফোন করে ওর ফোনে। সাদি সব শুনে তাড়াতাড়ি বের হয়ে যায়। মিথিকে অ্যাম্বুলেন্স করে হসপিটালে পাঠায়। তারপর নিজের মাকে খুঁজতে থাকে। বর্তমান সাদি হসপিটালের বাইরে এসে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদিকে দেখে এগিয়ে এসে বলে, গুড নুন স্যার। ঈশানের আপডেট কি রুহি? স্যার, ঈশান তিশাকে একটা রুমে 8 দিন আটকে রেখেছিল। তারপর তিশাকে ওর লোকজন দিয়ে কোথাও শিফট করেছে তা এখনো জানি না। তিশা আর ঈশানের ছেলে একটা বেবি কেয়ার সেন্টারে আছে। ছেলেটা এবার 3 বছরের হবে। আর ঈশান গত 2 দিন ধরে মিসিং, ফোনও বন্ধ। বাপিকে দিয়ে ট্রাস্ট করার চেষ্টা করছি, বাট নো রেসপন্স। বুঝলাম। ঈশানের খোঁজ না পেলে মা আর দাদুকে পাবো না। লিসেন রুহি, আই ওয়ান্ট ঈশান। ওকে স্যার, ইউ আর ট্রাই আওয়ার বেস্ট। ওকে, ফাইন্ড হিম সুন। ওকে স্যার। রুহি চলে যাওয়ার পর সাদিও গাড়িতে উঠে ড্রাইভারকে বলে, ইন্টেলিজেন্স অফিস চলো। অফিসে পৌঁছাতে সব কর্মরত অফিসাররা সাদিকে স্যালুট দেয়। সাদি সোজা গিয়ে একজনের কেবিনের দরজা নক করে বলে, মে আই কাম ইন স্যার? রবিন রায়, কাম ইন সাদি, আই এম ওয়েটিং ফর ইউ। সরি ফর লেট স্যার, আসলে আমার উড বি বেশ ইনজুর্ড আজকের অ্যাটাকে। ইয়া, আই নো। রুহি told me. How is she now? Sir, she is out of desert now, but my mother is missing. ইয়া, আই নো। আমার মোস্ট প্রবাবলি মনে হচ্ছে কাজটা ঈশান আর তার গ্যাংয়ের। ওর তো আমাদের সাথে আর পার্সোনাল প্রবলেমও আছে। জি স্যার, ওর যে কি প্রবলেম আমি রিয়েলি জানি না। ওর মা মানে আমার চাচি, সেই বা কোথায় তাও জানি না। ইভেন ঈশান এসব আড়ালে বসে করছে, আবার সামনেও আসছে না। লাস্ট 8 মাস আমি রুহি রিদান অনেক চেষ্টা করেছি, বাট নো রেজাল্টস। হ্যাঁ, আই নো। ইভেন ঈশান তো তোমার ইউবি মিথার বাবাকে ভয় দেখিয়ে মিথিকে একজন 35 বছরের নারী পাচারের সাথে বিয়ে দিচ্ছিল। ইয়েস স্যার, বিয়েটা হয়েছিল আমি খবর পেয়ে পৌঁছানোর আগেই, কিন্তু ঈশান কেন জানি না ওই লোকটাকে ট্রাক চাপে দিয়ে মেরে ফেলায়। রুহি তো এমন ইনফরমেশনই দিল, বাট মিথির সাথে কেন এমন করেছে তার রুহি জানতে পারেনি। তবে স্যার এটা শিওর যে ঈশানের মাফিয়া গ্যাংয়ের সাথে কানেকশন আছে। ইউ আর রাইট, নয়তো এতগুলো খুন একা করা সম্ভব নয়। ইয়েস স্যার। সাদি, তুমি আমাদের বেস্ট সিক্রেট এজেন্ট। আই থিঙ্ক এই কেসটাও আগেরগুলোর মতোই তুমি সলভ করবে। আই এম ট্রাইং স্যার, বাট আই নো তুমি মিথির জন্য ওয়ারিড বাট সিলম্যান। ওর সিকিউরিটির জন্য তোমার বাড়ির মেইড, দারওয়ান, কুক, এসব কাজ আমাদের বেস্ট অফিসারদের রেখেছি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, বেস্ট অফ লাক। আর বৌমাকে সুস্থ করে বাড়ি নিয়ে যাও। সব ঝামেলা মিটলে তোমার বিয়েতে কবজি ডুবিয়ে খাবো। শিওর স্যার। চিন্তা করো না, তোমার মাকে খোঁজা হচ্ছে। তুমি আপাতত বৌমার কাছে যাও, ওর লাইফ রিস্ক আছে। ইয়েস স্যার। তারপর স্যালুট দিয়ে সাদি অফিস থেকে বেরিয়ে আবার হসপিটালের পথে রওনা হয়। মিথির কেবিনে এসে দেখে মিথি চিল্লাচ্ছে। সাদি দ্রুত মিথির কাছে এসে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে মিথি পাখি? সাদি ভাই, ওরা ফুপিকে নিয়ে গেছে, বাঁচান ফুপিকে। সাদি মিথিকে জড়িয়ে ধরে রিল্যাক্স হতে বলে। নার্স ঘুমের ইঞ্জেকশন পুশ করতে গেল, সাদি মানা করে আর তাদের বেরিয়ে যেতে বলে। নার্সরা বেরিয়ে গেলে সাদি মিথির কোমর জড়িয়ে ধরে, কিন্তু মিথিকে কিছুতেই ঠান্ডা করতে না পেরে মিথির ঠোঁটের উপরে একটা আলতো করে পরশ এঁকে দেয়। আতঙ্কে থাকা মিথি যেন একদম শীতল হয়ে যায়। চুপচাপ চোখ বন্ধ করে সাদিকে ফিল করে। কিছুক্ষণ পর সাদি মিথিকে ছেড়ে দিলে ওর বুকের উপর মিশিয়ে থাকে। কিচ্ছু হয়নি মিথি পাখি, সব ঠিক আছে, আমি আছি তো। মিথিও শক্ত করে সাদিকে জড়িয়ে ধরে বলে, ফুপিকে দ্রুত বাড়িতে নিয়ে আসবেন তো? সাদি মিথির মুখটা একটু উপরে তুলে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমুকে দিয়ে বলে, নিয়ে আসবো, বাট এখন তোকে দ্রুত সুস্থ হতে হবে, তা না হলে মাকে খুঁজে আনতে আমাকে সাহায্য করবি কিভাবে বল? বলুন আমায় কি করতে হবে? সাদি মিথিকে ছেড়ে ওর নাক টেনে বলে,
এখন আপাতত খেতে হবে। সাদি নার্সকে বলল খাবার দিতে। নার্স খাবার দিয়ে গেলে সাদি মিথিকে খাইয়ে দেয়। অল্প একটু খাওয়ার পরে মিথি সাদির হাত থেকে চামচটা নিয়ে বলে, এবার আপনি খান, আমি খাইয়ে দিচ্ছি। আপনি অনেকক্ষণ কিছু খাননি। তুই জানলি কিভাবে? মিথি সাদির মুখে খাবার তুলে দিয়ে বলে, আমি মানজিয়া মিথি, বুঝলেন? আমি সব জানি। বুঝলাম, পাগলি মিথি। আবারও পাগলি বলছেন? খাওয়া শেষ করে সাদি মিথিকে ওষুধ খাইয়ে দেয়। তারপর বলে, তুই একটু রেস্ট নে, আমি একটু বাইরে থেকে আসছি। বলেই সাদি চলে যেতে নিলে মিথি সাদির হাত চেপে ধরে। সাদি পেছনে ঘুরে মিথির দিকে ঝুঁকে বলে, কিছু বলবি? সাবধানে যাবেন আর পুপিকে তাড়াতাড়ি খুঁজে আনুন। সাদি মিথির কপালে একটা চুমু দিয়ে চলে যায়। কথা দিলাম, খুব তাড়াতাড়ি মাকে খুঁজে আনবো। তারপর সাদি কেবিন থেকে বেরিয়ে যায়। অপরদিকে সাইমা আহমেদ, সাদির মা, হাত পা চোখ বাঁধা অবস্থায় একটি চেয়ারে বসে আছেন। দরজা খুলে ঈশান প্রবেশ করলো। তারপর আলো জেলে সাইমা আহমেদের সামনে বসে তার চোখ খুলে দিয়ে বলল, কেমন আছো চাচিমণি? সাইমা আহমেদের চোখ পিটপিট করে কোনো মতে খুলে কপাল কুঁচকে বলে, ঈশান, ফাইনালি চিনতে পারলে? তুই আমাকে এখানে কেন এনেছিস? ও মা, তুমি জানো না? সাইমা আহমেদ একটু শক্ত করে বলে। কথা ঘুরাবি না, কারণটা বল। ঈশান রেখে পাশে থাকা টেবিলে একটা বাড়ি দিয়ে সাইমা আহমেদের দিকে ঝুঁকে বলে, আমার মাকে মারার প্রতিশোধ নিতে এসেছি। তোর মাকে আমি মেরেছি মানে? ঈশান চিৎকার করে বলে, হ্যাঁ, তোমরা মেরেছো, নিজ হাতে মারোনি, কিন্তু আমার মাকে মরতে বাধ্য হয়েছে। তুই সবটা জানিস না ঈশান, তাই ভুল করছিস। আমি তোকে সবটা খুলে বলছি, শোন প্লিজ। ঈশান চিল্লিয়ে বলে সব জানি আমি। বলে পাশের টেবিলে লাথি মেরে ফেলে চলে যায়। রুমের দরজা বন্ধ করে আর সাইমা আহমেদ চিৎকার করে বলতে থাকে, ঈশান প্লিজ শোন আমার কথা, আমার সাদির কোনো ক্ষতি করিস না প্লিজ। ঈশান সাইমা আহমেদকে তার পুরাতন একটা গোডাউনে রেখেছে। গোডাউনটা শহর থেকে বেশ দূরে। ঈশান গোডাউন থেকে বেরিয়ে সিকিউরিটির সাথে কিছু কথা বলে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ঈশান কার ড্রাইভ করতে করতে ভাবতে থাকে, জানো মা, তোমার ছোট ছেলে আজ একটা পুষ্কু ছেলে আছে। আমি জানি আমি রুহির সাথে অন্যায় করেছি, বাট উপায় নেই মা আমার কাছে। আর তিশাও আমাকে ধোকা দিয়ে ভাইকে বিয়ে করেছিল, তার শাস্তি দিচ্ছি ওকে। সবাইকে শাস্তি দিব মা, যারা আমাদের সাথে অন্যায় করেছে। সাদিকে মারবো না। মিথিকে কষ্ট দিলে সাদি এমনিতেই মরে যাবে, সাদির কষ্টে ওর মাও মরে যাবে। বাট মিথিকে প্রথম দেখার পর। ঈশান এসব ভাবনার মাঝে ঈশান একটা বেবি কেয়ার সেন্টারের সামনে। ঈশানকে দেখে একজন মাঝবয়সী সাদা শাড়ি পরা মহিলা এগিয়ে এলেন। মহিলাটি ঈশানকে জিজ্ঞেস করে বলেন, কেমন আছেন স্যার? ইভান, কেমন আছো? ইভান হলো ঈশানের ছেলে। ভালো আছে স্যার। কথা বলতে বলতে ঈশান প্লে হাউসের সামনে চলে এসে ছোট্ট ইভান তার বাবাকে দেখে দৌড়ে ঈশানের কোলে উঠে পড়ে। ঈশান ছেলেকে কিছুক্ষণ আদর করে, তারপর ওই মহিলার হাতে 50,000 টাকার বান্ডিল দিয়ে বলে, ইভানের যাতে কোনো অযত্ন না হয়। ঈশানকে যেতে হবে, তাই ইভানকে কোল থেকে নামাতে চায়, কিন্তু ইভান বাবার কোল থেকে নামতে চায় না। তার অদস্বরে বাবাকে জানায় যে সে তার বাবার সাথে খেলতে চায়। ঈশান ছেলের আবদার ফেলতে না পেরে ছেলেকে নিয়ে প্রবেশ করে প্লে হাউসের ভেতরে। ছোট্ট ইভান বাবাকে পেয়ে তো অনেক খুশি। সে তার সব খেলনা নিয়ে বাবাকে দেখাতে ব্যস্ত। অপরদিকে সাদি মিথিকে নিয়ে বাড়ি যাওয়ার ব্যবস্থা করছে। কিছুক্ষণ পর সাদি মিথিকে নিয়ে গাড়িতে ওঠে। মিথির হাজারটা প্রশ্নে সাদি বিরক্তের চরম লেভেলে পৌঁছে গেল। মিথি এক প্রশ্ন বারবার করছে, আচ্ছা সাদি ভাই, আমাদের আগে পিছে এত গাড়ি কেন? সাদি উত্তর দিচ্ছে না দেখে সাদির হাত ধরে ঝাঁকাতে লাগলো। সাদি বিরক্ত হয়ে মিথির কোমর ধরে কাছে টেনে গালে সজোরে একটা কামড় বসিয়ে দেয়। মিথি চিৎকার দিতে গিয়েও পারে না, কারণ সামনে রিদান ড্রাইভ করছে। সাদি মিথিকে ছেড়ে দিয়ে বলে, আর কোনো প্রশ্ন করবি না, সময় হলে সব জানতে পারবি। মিথি রাগে চোখে গলায় হাত রেখে সাদির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, শয়তান, বাদর, বদমাশ লোক, আমার গাল কি তোর সরকারি মনে হচ্ছে নাকি? যা ইচ্ছে তাই করবি? মিথির ভাবনার মাঝে সাদি উত্তর দেয়, তুই সরকারি না, সাদির পার্সোনাল প্রপার্টি, তাই আবার যা ইচ্ছে তাই করবো তোর সাথে। মিথি রসগোল্লার মতো চোখ করে সাদির দিকে তাকিয়ে ভাবতে থাকে যে সাদি বুঝলো কেমন করে। সাদি সামনের দিকে চোখ রেখেই বলে, তোর কবের মাথাতে এত প্রেশার দিস না, ফেটে যাবে জাফর। মিথি সাদির থেকে একটু দূরে সরে বসে মনে মনে আয়তুল কুরসি পড়তে থাকে আর ভাবে যে এই লোক যে অসভ্য জিনে ভর করেছে। কিছু সময় পরে সাদি আর মিথি বাড়ি পৌঁছে যায়। ফ্রেশ হয়ে সাদি মিথিকে খাইয়ে দেয়, ওষুধ দিয়ে রেস্ট নিতে বলে সাদি। বাড়ি থেকে বেরিয়ে যায় রিদানকে নিয়ে।
স্যার আপনি কিভাবে জানলেন যে ম্যাম রায়পুরে প্লাস্টিক গোডাউনে আছে? মিথিকে খাওয়ানোর সময় ফোন করেছিল আমাদের স্পেশাল টিম মেম্বার। ও ও আচ্ছা। সাদি আর রিদান গোডাউনে পৌঁছাতেই কিছু ছদ্মবেশী অফিসার এসে তাকে স্যালুট করে। সাদি সহ সকলকে বন্দুক তাক করে সামনে এগোতে থাকে। পুরো গোডাউন তন্ন তন্ন করে খোঁজার পরও সাদি সাইম আহমেদকে খুঁজে পায় না। সাদি বুঝতে পারে যে ঈশান টের পেয়েই সাইম আহমেদকে সরিয়ে ফেলেছে। সাদি বাইরে বেরিয়ে মাটিতে বসে পড়ে আকাশের দিকে তাকিয়ে বলে, তুমি কোথায় মা? কেমন আছো তুমি? রিদান সাদের কাঁধে হাত রেখে বলে, চিন্তা করবেন না স্যার, ঈশানকে খুব দ্রুত পেয়ে যাব। আমাদের অফিস থেকে ফোন দিয়েছিল, তিশাকে শাহবাগে খুঁজে পাওয়া গিয়েছে। তিশা এখন আমাদের কাস্টাডিতে আছে, বাট তিশা খুব সিক। সুস্থ হলে ওর স্টেটমেন্ট নিতে পারবো। সাদি উঠে দাঁড়িয়ে বলে, অফিসে চলো। সাদি আর রিদান সহ অন্য অফিসাররা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। অফিসে পৌঁছে সাদি দেখে কাস্টাডির সিক রুমে তিশানের ডাক্তার চেক আপ করছে। রবিন সাদিকে দেখে বলে, কেমন আছো? এখন কিছুটা সুস্থ আছে স্যার। ডোন্ট ওয়ারি, তোমার মায়ের খোঁজ খুব দ্রুত পেয়ে যাবো। হোপ সো স্যার। তাদের কথার মাঝে ডাক্তারকে এগিয়ে আসতে দেখে রবিন বলে, হাউ ইজ সি নাও ডক্টর? শি ইজ নট টু ফাইন। পেশেন্ট বেশ কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। ওনার ইনজুরিগুলো দেখে ক্রিটিক্যাল বোঝা যাচ্ছে যে কেউ তাকে বেশ শক্ত কিছু দিয়ে আঘাত করেছে। শি নিড টাইম অ্যান্ড কেয়ার টু বি ওকে। রবিন ডাক্তারকে রিদান জানিয়ে সাদিকে বলে, ঈশানের ইনফরমেশনের জন্য তিশাকে সুস্থ করা খুব দরকার সাদি। ইয়েস স্যার। ডোন্ট ওয়ারি, ওকে তো সুস্থ হতেই হবে, তাও দ্রুত। তুমি বাড়ি যাও এখন, বৌমা একা একা আছে, আর মিসেস আহমেদের দিকটা আমি দেখছি। ওকে স্যার। সাদি অফিস থেকে বেরিয়ে ঘড়িতে দেখে রাত 11:30। গাড়িতে উঠে বাড়ির পথে রওনা দেয়। অন্যদিকে মিথি রাত 8টার দিকে ঘুম থেকে উঠে দেখে সাদি বাড়িতে নেই। মেয়েটকে জিজ্ঞেস করলে জানায় সাদি বেরিয়েছে। মিথি তার বারান্দায় রাখা দোলনাতেই বসে আছে আর ভাবছে, আচ্ছা সাদি ভাই আশেপাশে থাকলে আমার এমন অদ্ভুত ফিল কেন হয়? সাদি ভাই যখন আমায় স্পর্শ করে তখন কেমন যেন একটা অনুভূতি কাজ করে, কেন এমন কেন হচ্ছে? আচ্ছা সাদি ভাই তো বলেছিল যে সাদি ভাই আমাকে ভালোবাসে না, তাহলে কয়েকবার আমাকে স্পর্শ করলো, সব ভালো লাগে, কিন্তু এসব কি হচ্ছে? দূর। এর মধ্যে বেল বেজে ওঠে। মিথি লাফিয়ে ওঠে, সাদি ভাই এসেছে নিশ্চয়ই। দৌড়ে দরজা খুলতে গিয়ে দেখে মেয়েড আগে থেকে দরজা খুলে দিয়েছে। মিথি একটু মন খারাপ করে গাল ফুলিয়ে এক কোণে দাঁড়িয়ে থাকে। সাদি বুঝতে পেরে বলে, বুঝি আমার খাবারটা রুমে নিয়ে আয় তো, দ্রুত আসবি। মিথি খুশি হয়ে দ্রুত টেবিলে গিয়ে মেয়েদের সাহায্যে সব গোছাতে থাকে। সাদি রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে মিথি খাবার নিয়ে হাজির। বাহ, এত দ্রুত চলে এসেছিস। মিথি হাসি মুখে উত্তর দেয়, আপনার খিদে পেয়েছে তো খেয়ে নিন জলদি। সাদি খেতে বসে বলে, তুই এখানে বস, কথা আছে তোর সাথে, খেয়ে তারপর বলবো। মিথি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সাদির খাওয়া শেষে সাদি মেয়েটকে ডেকে সব নিয়ে যেতে বলে। মেয়েট বেরিয়ে যেতেই সাদির দরজাটা একটু চাপিয়ে দেয়। সাদি ভাই পুপির খোঁজ পেলে? পেয়েছি, পরশুরাদের মা বাড়িতে চলে আসবে। মিথি খুশি হয়ে বলে, এ তো খুব ভালো কথা। সাদি আবার মিথিকে এগোতে এগোতে বলে, তাই তো, তোকে এত ভালো খবর দিলাম, এবার আমাকে কিছু দে। মিথি পেছাতে পেছাতে বলে, আপনার তো সবই আছে, আমি আবার কি দেব? মিথি দেয়ালের সাথে গিয়ে ঠেকে যায়। সাদি দুহাত দিয়ে মিথিকে আটকে ধরে। কে বললো তোকে সব আছে আমার? সবই তো আছে, আর কি চাই বলুন, আমি চেষ্টা করবো দেয়ার। ওকে, এক্ষুনি আমার ঠোঁটে 2বার চুমু দিবি, কিস করবি, তা ওইরকম ফালতু ভাবে না, আমি যেভাবে 2বার দিয়েছি ঠিক সেভাবেই। মিথি চোখ বড় করে বলে, কি? তুই চাইলে আমি ডেমো দেখিয়ে দিতে পারি আবার। হ্যাঁ, আমি পারবো না সাদি ভাই, প্লিজ ছেড়ে দাও আমায়। চুমু না দিলে কোনো ছাড় নেই, ফাস্ট কর। সাদি মিথিকে জড়িয়ে ধরে বলে, সব প্রশ্নের উত্তর খুঁজতে নেই বিধি পাখি, কিছু কিছু অনুভূতির নাম তা না জানাই ভালো। সাদির কথা শেষ হতেই মিথি ও সাদিকে শক্ত করে জড়িয়ে ধরে। এভাবে কতক্ষণ জড়িয়ে ধরে ছিল তা সাদির জানা নেই, তবে মিথি তার বুকের মধ্যে ঘুমিয়ে পড়ে। সাদি কোনো মতে মিথিকে কোলে নিয়ে তার বেডে শুয়ে দেয়। তারপর ফোন আর সিগারেট হাতে নিয়ে বেলকুনিতে চলে যায়। মিথি আশেপাশে থাকাতে কয়েকদিন সিগারেট খাওয়া হয়ে ওঠেনি তার, তবে বেলকুনিতে এসে সিগারেট ধরিয়ে মুখে নিয়ে দেখে কেমন যেন পানসে লাগছে। তাই সিগারেটটা হাত থেকে ফেলে পা দিয়ে পিষে বলে, এই মেয়েটা একেবারে নেশা ধরিয়ে দিয়েছে আমায়, ও নেশাতে এখন সবই পানসে লাগে, আমার সবই পানসে লাগে। তারপর ফোন আর সিগারেট হাতে নিয়ে বেলকুনিতে চলে যায়। মিথি আশেপাশে থাকাতে কয়েকদিন সিগারেট খাওয়া হয়ে ওঠেনি তার, তবে বেলকুনিতে এসে সিগারেট ধরিয়ে মুখে নিয়ে দেখে কেমন যেন পানসে লাগছে। তাই সিগারেটটা হাত থেকে ফেলে পা দিয়ে পিষে বলে,
এই মেয়েটা একেবারে নেশা ধরিয়ে দিয়েছে আমায়। ও নেশাতে এখন সবই পানসে লাগে, আমার সবই পানসে লাগে। হঠাৎ সাদির ফোনে একটা কল আসে। সাদি ফোনটা রিসিভ করে ফোনটা কানের কাছে ধরাতে অপর পাশের ব্যক্তি বলল, হাই সাদি ব্রো, কেমন আছিস? ঈশান, ইয়েস ব্রো, ইটস মে। ভালোই চিনেছিস আমাকে। বাই দ্য ওয়ে, আমার জানের কি খবর? শুনলাম চোট পেয়েছে। সাদি দাঁত কটমট করে বলে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ঈশান, মিথি ইজ অনলি মাইন। কেন রে, সব কি টাকা দিয়ে আনলি? মি করে রেখেছিস? শাট আপ, জাস্ট শাট আপ। নিজের মাকে তো খুঁজে নিলি, বাট লিসেন সাদি, মিথি আমার, ওকে আমি আমার কাছে নিয়ে আসবোই। আমি বেঁচে থাকতে পারবি না। ওয়েট অ্যান্ড সি ব্রো, ঈশান সব পারে। বলেই ঈশান ফোন কেটে দেয়। সাদিকে চিল্লাতে শুনে মিথি ঘুম থেকে উঠে যায়। বেলকনিতে এসে বেশ আতঙ্ক নিয়ে বলে, কি হয়েছে সাদি ভাই? সাদি বুঝতে পারে যে মিথি ভয় পেয়ে আছে, তাই মিথিকে কাছে টেনে বলে, কিছু হয়নি, অফিসে একটা ঝামেলা ছিল, তাই ওদের একটু বকে দিলাম। ও আচ্ছা, আমি ভাবলাম বোধহয় কোনো বিপদ হলো আবার। না সরি, আবার চিৎকার তোর ঘুমটা ভেঙে গেল। মিথি একটু হেসে বলে, নো প্রবলেম। সাদি মিথিকে হুট করে কোলে তুলে নেয়। মিথি অবাক হয়ে বলে, কি হয়েছে, কি হয়েছে ভাই, কি হয়েছে সাদি ভাই? চুপ। মিথিকে কোলে নিয়ে সাদি দোলনাতে বসে, তারপর মিথিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এবার ঘুমা। কিন্তু সাদি ভাই, এতে তো আপনার কষ্ট হবে। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই চোখ বন্ধ কর আর ঘুমা। কিন্তু কিন্তু সাদির চোখ গরম করে তাকানোতেই মিথি ভয়ে আর কিছু বলে না, চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণের মধ্যে মিথি ঘুমিয়ে পড়ে। সাদি মিথির মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলতে থাকে, জানিস মিথি পাখি, তোকে প্রথম যখন দেখেছিলাম তখন তুই মাত্র 12 বছরের পিচ্ছি, দুটো বেনি বেঁধে সারা ঘর ঘুরে বেড়াতি। গ্রামে বেড়াতে গিয়ে তোকে দেখি তোর প্রতি অদ্ভুত মায়া কাজ করতে শুরু হয় আমার। আমি নিজের সবে 18তে পা রেখেছিলাম, নিজের অনুভূতি নিজেই বুঝতে পারছিলাম না। গ্রাম থেকে বেরিয়ে আসার পরও তোর কথা সবসময় মনে পড়তো, চোখ বন্ধ করে তোর ছবি দেখতে পেতাম। এসব অনুভূতির কথা কাকে বলবো বুঝতে পারছিলাম না। অবশেষে সব দ্বিধা কাটাতে বাবাকে সব খুলে পড়ি। বাবা জানায় তোর প্রতি আমার এই ভাবনার নামই হলো ভালোবাসা। বুঝলাম যে তোকে আমি ভালোবাসি। বাবা মা কথা দিলেন যে তারা ঠিক সময় মতো তোকে আমি উপহার দেবেন। সব আশা নিয়ে পাড়ি জমালাম বিদেশে। তবে দেশে ফেরার পর দেখি সব ওলট পালট। দাদনের গায়েব হয়ে যাওয়া, বাবার অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, আমার মায়ের উপর একের পর আচমকা হামলাতে অস্থির ছিলাম। চাইছিলাম না যে ওই অনিশ্চিত জীবনে তোকে এনে তোকে ভুক্তভোগী করে দিই, তাই অপেক্ষা করছিলাম। সব খোঁজ নিয়ে জানতে পারি এসব ঈশান করছে। সবটা না জেনেই প্রতিশোধের নিদারুণ খেলায় মেতে উঠেছে ও। কোনোভাবে ওর নজর তোর উপরেও পড়ে। ও নিজে যখন তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যায় তখন মা উপস্থিত থেকে ব্যাপারটা মিটিয়ে দেয়, আর যা প্রস্তাব আসতো তা আমি ভাগিয়ে দিতাম। পরে জানতে পারি যে ঈশান তোর চাচাকে ভয় দেখিয়ে এক 45 বছর বয়সী লোকের সাথে তোর বিয়ে ঠিক করেছে। ওর টার্গেট ছিল ওই লোকের সাথে তোর বিয়ে দিয়ে তোকে শহরে আনবে ওর কাছে। কিন্তু ওই লোক নারী পাচারকারী ছিল। তোকে দেখে লোক সামলাতে না পেরে ঈশানকে মাঝপথে রিজেক্ট করে দেয়। এটাই ছিল ঈশানের রাগ আর ওকে মারার কারণ। আর তোর বিয়ের আগের দিনই আমাদের বাড়িতে হামলা হয়, মা ইনজিউর্ড হয়। রবিন স্যার কড়া সিকিউরিটি রাখেন আর আমায় বেরোতে নিষেধ করেন। তার সিকিউরিটি ফাঁকি দিয়ে তাও তোর বিয়ের দিন আমি বেরিয়েছিলাম, কিন্তু গ্রাম অব্দি পৌঁছানোর আগে কেউ জোরে আমার গাড়িতে ধাক্কা মারে। মাথায় চোট পাওয়ার কারণে সেন্সলেস হয়ে যায়। সেন্স আসার পর কোনো মতে গ্রামে পৌঁছে দেখি মাঝ রাস্তাতে লোকজনের ভিড়। তাদের থেকে জানলাম ওই লোকের মৃত্যু হয়েছে ট্রাকের ধাক্কাতে। বাট নো ওয়ারিস, ঈশান নামালেও ওই লোককে আমি মেরে দিতাম, বিকজ তুই শুধুই আমার। তোর যত সব করতে পারি আমি, তোর যত খুন করতেও হাত কাঁপবে না আমার। তোকে কলেজে বিরক্ত করা ছেলেগুলো হাত আমি ভেঙেছি, তোর দিকে বাজে দৃষ্টি দেওয়া মুদি দোকানদারের চোখ আমি উঠিয়ে দিয়েছি। তোর জন্য আমি সব করতে পারি মিথি পাখি, তোর জন্য আমি সব করতে পারি। কিন্তু কথা হলো ঈশানের নজরে তুই এলি কিভাবে? আমি তো এই ভয়ে কখনো তোর আশেপাশে যাইনি। তাহলে সব ভাবনার মাঝে দূর থেকে ভোরের আজান শোনা যায়। সাদি দোলনা থেকে উঠে ঘরে এসে মিথিকে বেডে শুয়ে দিয়ে গায়ে কাঁথা টেনে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে নামাজ পড়ে সাদি গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অফিসে পৌঁছে সাদি দেখে সামনে রিদান আর রুহি দাঁড়িয়ে আছে। সাদি আসাতেই তারা সেলুট জানিয়ে সাদিকে নিয়ে ভেতরে যায়। তিশার আপডেট কি রুহি? স্যার, হাইড্রোজেন মেডিসিন চলছে, আশা করি কাল স্টেটমেন্ট রেকর্ড করতে পারবো। ওকে রিদান। ইয়েস স্যার। মায়ের আপডেট কি? স্যার, ঈশান নামকে সিলেটের একটা বাগান বাড়িতে রেখেছিল, ওখানকার গোডাউন থেকে সরিয়ে আমাদের টিম খবর পেয়ে ওই বাড়িতে যায়। ম্যামকে খুঁজে পেলেও ঈশানকে ধরতে পারেনি। ম্যাম কিছুটা ইনজুর থাকার কারণে ম্যামকে ইমার্জেন্সি শিফট করা যাচ্ছে না। তবে ইনশাআল্লাহ কাল সব সিকিউরিটি অ্যালার্ট করে ম্যামকে ঢাকা নিয়ে আসবো। ওকে। রিদানের কাজ থাকায় সে দ্রুত প্রস্থান করে। রুহিকে সাদি বলে তার সাথে কেবিনে আসতে। কেবিনে এসে সাদি রুহিকে বসতে বলে। সাদি গ্লাসে পানি খেতে লাগলো। সাদি পানি খেয়ে পেপার ওয়েট ঘোরাতে ঘোরাতে বলে, ইউ নো রুহি, আমার একজনের উপর খুব সন্দেহ হচ্ছে। সে আমার আশেপাশে আছে।
তাহলে সন্দেহ দূর করতে কি করা উচিত বলো তো? রুহি একটু ভেবে বলে, তাকে সরাসরি প্রশ্ন করে সন্দেহ দূর করে নেওয়া উচিত স্যার। কারেক্ট। সো রুহি, জানবি ঈশানের সাথে তোমার ফ্যামিলির এত ভালো রিলেশন থাকা সত্ত্বেও তুমি কেন আমাদের ঈশানের বিরুদ্ধে সাহায্য করছো? রুহি থমথম খেয়ে যায়, হাত ঘষতে শুরু করে। তার মানে কি ধরে নিব রুহি ঈশান যে বারবার আমাদের হাত থেকে ছুটে যাচ্ছে এর কারণ তুমি ঈশানকে ইন্টেলিজেন্স রিপোর্ট লিক করছো? না স্যার, আমি কোনোদিন আমার প্রফেশনের সাথে বেইমানি করিনি। দেন হোয়াটস দ্য রিজন রুহি? স্যার, ঈশানকে আমার বাবা আমার বাড়িতে এনেছিল। কথা ছিল ঈশান আমাকে বিয়ে করবে। ছোট থেকে বাবা সবসময় বাইরে থাকার কারণে কখনো বাবার সাথে তেমন সাক্ষাৎ হয়ে ওঠেনি। তবে মা ছিল আমার বেস্ট ফ্রেন্ড। ঈশান ইতালি থেকে ওর বড় ভাইকে মেরে আসার পর ওর আর বাপের কথোপকথন একটা রেকর্ড মা লুকিয়ে রেখেছেন। ঈশান মাকে রেকর্ড করতে দেখে নেয়। তখন মাকে ঈশান আর বাপি মিলে অনেক ভয় দেখায় যাতে মা রেকর্ডিংটা তাদেরকে দিয়ে দেয়, কিন্তু মা দিতে নাকচ করাতে ঈশান মাকে ছুরি দিয়ে আঘাত করে। কয়েকবার আঘাত করার পর মা মারা যায়। এসবই আমি নিজের চোখে দেখেছিলাম। তখন কিছু করলে ওরা আমাকেও মেরে দিত। তার কিছুদিন পর রবিন স্যার আমাকে কাজের জন্য হায়ার করেন। ইনফরমেশন গেদার করে জানতে পারি ঈশানের মায়ের সাথে আমার বাপির অবৈধ সম্পর্ক ছিল। ঈশানের মা বাপির মাফিয়া গ্যাংয়ের তথ্য জেনে যাওয়াতে ঈশানের মাকে প্ল্যান করে প্রথমে বাপি আহমেদ ভিলা থেকে বের করেন, তারপর রাস্তায় বাসের নিচে পিষে মেরে ফেলেন। আর ঈশানের এমন করে ব্রেন ওয়াশ করেন যাতে ঈশান তার সব কথা মানতে বাধ্য। রুহি চোখের পানি মুছে বলে, আমি তো স্যার শুধু আমার মায়ের খুনিকে শাস্তি দিতে চাই, এজন্যই আপনার সাথে কাজ করছি। আসলে সত্যিটা জানা দরকার ছিল রুহি, একসাথে কাজ করতে হলে লুকিয়ে রেখে কাজ হয় না। ইয়েস স্যার। এর মধ্যে এক গাদা ফাইল নিয়ে রিদান প্রবেশ করে কেবিনে। ফাইল কেবিনে রেখে রিদান চেয়ারে বসে পড়ে। তখন সাদি বলে, বাট হৃদয় আর রুহি, তোরা একটা ইম্পর্টেন্ট কথা আমার থেকে লুকিয়েছো। রিদান আর রুহি একসাথে বলে, কি স্যার? সাদি একটু হেসে বলে, এই যে তোমরা কাজের আড়ালে দুজন হেভি প্রেম করছো, চুটিয়ে প্রেম করছো। রুহি বেশ লজ্জা পেয়ে যায়। রিদান মাথা চুলকাতে আমতা আমতা করে বলে, ওই আর কি স্যার। থাক, আর লজ্জা পেতে হবে না। এই কেস মিটলে একটা বিয়ে করে নাও। তোমরা অনেকদিন বিয়ে খাই না। রিদান একটু বেশি হেসে বলে, স্যার আমরা তো অপেক্ষাতেই আছি আপনার আর ম্যামের বিয়ে হওয়ার, কারণ কেস মিটালে আপনি যে আর দেরি করবেন না তা বেশ ভালো জানি। কিন্তু রিদানের কথায় সাদি রুহি হেসে ওঠে। অন্যদিকে মিথি আজও সকালে উঠে দেখে সাদি বেরিয়ে গিয়েছে। বেশ মন খারাপ করে শুয়ে আছে। সাদিকে বার দুয়েক ফোন করে, বাট সাদি রিসিভ করে না। এসব নিয়ে বেচারা মিথির বেশ মন খারাপ। সে নিজেও বুঝতে পারছে না যে তার কেন এমন মন খারাপ হচ্ছে। সাদি আশেপাশে না থাকলে কেন যেন তার টেনশন হয়। এসব ভাবনার মাঝেই সারাদিন কেটে গেল মিথির। মেয়ের এসে তাকে জোর করে খাবার খাইয়ে দিয়ে যায়। রাত 9টার দিকে মিথি ভাবে সাদির ঘরটা একটু গুছিয়ে দিয়ে আসবে। মিথি সাদির ঘরে গিয়ে সাদির ঘর গোছাতে থাকে। তারপর দেখে দেয়ালে টানানো সাদির বিভিন্ন সময়ের ছবি দেখতে থাকে। খেয়াল করে দেখে যে তিশার কোনো ছবিই নেই। মিথি মনে মনে বেশ খুশি হয়। সাদির বই, জামা, বিছানা এগুলো গুছিয়ে প্রায় 10:30 বেরিয়ে আসে। মিথি নিচে আসতেই মেয়েট বলে তাকে খেয়ে নিতে, কিন্তু মিথি জানায় সে সাদিকে ছাড়া একা খাবে না। অপেক্ষা করতে করতে রাত 12টা বাজে। তারপর মেয়েট বলে যে সাদি জানতে পারলে তাকে বকবে, তাই মিথি এক প্রকার বাধ্য হয়ে খেয়ে নেয়। তারপর নিজের ঘরে গিয়ে সাদির অপেক্ষা করতে থাকে। রাত 1টা পার হওয়ার পরও সাদি না ফিরলে মিথি যেন আরো টেনশনে পড়ে যায়। সাদিকে বারবার ফোন করছে, বাট ফোন রিসিভ করছে না। মিথি টেনশন করতে করতে জানালার পাশে আরামসে কেদারা বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। অনেকক্ষণ অপেক্ষার শেষে মিথি তন্দ্রার মধ্যে পড়ে যায়। মিথির চোখ বুজে যায়। বেশ অনেকক্ষণ পর মিথি থরপর করে উঠে যায়। সময় দেখে 3:28। মিথি দৌড়ে সাদির ঘরের সামনে গিয়ে দেখে আলো জ্বলছে। মিথি দ্রুত দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখে সাদি মাত্র ওয়াশরুম থেকে বেরিয়েছে। মিথি দৌড়ে গিয়ে সাদিকে জড়িয়ে ধরে। সাদি অবাক হয়ে যায়। তারপর বুঝতে পারে মিথি কাঁদছে। সাদি মিথিকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে মিথি পাখি, বল আমায়। কই ছিলেন আপনি? এত লেট করে কেউ ফিরে? ফোনও ধরেননি। জানেন কত টেনশন হচ্ছিল? সাদি মিথিকে একটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, সো সরি মিথি পাখি, আমি একটু কাজে আটকে গিয়েছিলাম। আমি ফ্রেশ হয়ে তোর কাছে যেতাম। মিথি সাদিকে জড়িয়ে ধরে বলে, খুব বাজে আপনি, সারাক্ষণ আমাকে অনেক কষ্ট দেন। বলে মিথি বেলকনিতে গিয়ে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। সাদি গিয়ে পিছন থেকে মিথিকে জড়িয়ে ধরে বলে, সরি মিথি পাখি, আর রাগ করো না প্লিজ। আর এমন করবো না তো। এ দেখো কান ধরেছি। মিথি ঘুরে বলে, সত্যি তো? সাদি মিথির নাক টেনে বলে, একদম সত্যি। তাহলে এখন মহারানী এবার হেসে এই অধমকে উদ্ধার করুন। সাদি মন ভরে দেখে নেয়। মিথি হাসি থামিয়ে বলে, আচ্ছা সাদি ভাই, ফুপি কি কাল রাতে বাড়িতে ফিরছে?
কালই ফিরছে। মিথি বেশ উচ্চস্বর কণ্ঠে বলে, আর যারা ফুপিকে নিয়ে গিয়েছে তাতে ডুম করে মেরেছেন? মেরেছি। মিথি একটু কপাল কুঁচকে বলে, কি? হুহা করে উত্তর দিচ্ছেন। এখন নেশা ধরে গিয়েছে আমার, যতক্ষণ নেশা না করবো ততক্ষণে শান্তি নেই। মিথি চোখ মুখ কুঁচকে বলে, আপনি নেশা করেছেন সাদি ভাই? কি খান শুনি? সাদি মিথিকে শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু এসবের মাঝে সাদির বেডের সাইডে থাকা টেবিলের উপর ল্যান্ডফোনটি শব্দ বেজে ওঠে। সাদি মিথিকে ছেড়ে দিয়ে বসে উঠে একটা বিরক্তির চাপ নিয়ে ফোনটা রিসিভ করে। মিথিও উঠে বসে। সাদি ফোন রিসিভ করতেই বুঝতে পারে ফোনটা রুহির। সরি স্যার, অসময় ডিস্টার্ব করার জন্য। ইটস ওকে, বলো। স্যার, তিশার সেন্স পেয়েছে, ও বারবার কোনো ইভানের কথা বলছে। এই ইভান আবার কোন ঝামেলা? আমি তো কখনো নামটা শুনিনি। স্যার, তিশাকে কি ঘুমের ইনজেকশন পুশ করে শান্ত করবেন? তাই কর, একটু আলো ফুটলে আসছি আমি। ওকে স্যার। রুহি ফোনটা রাখতেই সাদি ফোনটা জোরে টেবিলের উপর রাখে। মিথি কাছে এসে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে সাদি ভাই? ইভানটা কে? ও কেউ না, অফিসের লোক। ও। তারপর সাদি মিথিকে জড়িয়ে ধরে। অন্যদিকে ঈশান বাড়ি বসে মদ গিলছে আজ, সেই সন্ধ্যা রাত থেকে। আজ যেন তার রাগ আসমান ছুঁয়েছে। ফোনের স্ক্রিনে সাদি মিথির ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি দেখে বলে, ঠিক করছিস না সাদি, এর দাম তোকে দিতেই হবে। মিতি শুধু আমার। বলেই ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলে। তারপর চিৎকার করে বলে, মিথি ইজ মাইন, গেট রেডি ফর নিউ টুরিস্ট সাদি। আজ সকাল থেকে মিথি অনেক ব্যস্ত, কারণ আজ সাইমা আহমেদ বাড়িতে আসছে। মিথি রান্না করছে আর সাদিকে পরে পরে ঘুমাচ্ছে। বেলা যে 11টা বেজে 13 মিনিট, তাও যেন তার হুঁশ নেই। মিথি বাকি কাজটা মেয়েদের হাতে দিয়ে রওনা হলো সাদির ঘরের উদ্দেশ্যে। মিথি ঘরের দরজা খুলে দেখলো ঘরটা ঘুটঘুটে অন্ধকার। মিথি ঘরে ঢুকে আলো জ্বালিয়ে দিল, তারপর জানালার পর্দা সরিয়ে দিল। আচমকা আলো পড়াতে সাদি চোখ মুখ মিলে উপরের দিকে তাকালো, বিরক্তি স্বরে বলল, কি করছিস বুঝি? ঘুমোতে দে। মিথি কোমরে হাত রেখে বলল, কটা বাজে খেয়াল আছে? দ্রুত উঠুন। আর 10 মিনিট প্লিজ। কিন্তু মিথির টানাটানিতে সাদি এক পর্যায়ে উঠে ওয়াশরুমে চলে গেল। আর মিথি তার মধ্যে সাদির বেড গুছিয়ে একটা চিরকুট লিখে সাদের ঘড়ি দিয়ে চাপা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সাদি ওয়াশরুম থেকে বেরিয়ে রেডি হয়ে ঘড়ি তুলতে গেলে তখনই দেখে ঘড়ির নিচে একখানা চিরকুট। সাদি বুঝতে বাকি রইল না এটা কার কাজ। চিরকুটে পড়ে থাকা সাদি হাসতে হাসতে বলতে লাগলো, এই যে মিস্টার আঙ্কু, দয়া করে দ্রুত খেতে আসুন নিচে। সাদি চিরকুট প্যান্টের পকেটে রেখে নিচে চলে এলো। নিচে এসে সাদি টেবিলে বসে বলে, কি কি রান্না হয়েছে রে? পরোটা, ডিম আর আলু ভাজি রয়েছে, আর আপনি খেতে থাকুন, এর মধ্যে আমি চা নিয়ে আসছি। প্লেটটা সাজিয়ে তুই এসে আমার পাশে বস। মিথি প্লেটটা দিয়ে বলে, কিন্তু চাটা? ওসব পরে হবে। মিথি গিয়ে চুপচাপ সাদির পাশে বসে পড়ে। সাদি প্রথম লোকমা নিয়ে মিথি মুখে ধরে। মিথি মুখ নিয়ে তারপর মিথি অপরদিকে সাদিকে খাবার তুলে দেয়। এভাবে খাওয়া শেষ করার পর সাদি মিথিকে কাছে টেনে ভালোবাসার পরশ বসিয়ে দেয়। সাদি বেরোনোর জন্য মিথি সবকিছু গুছিয়ে ফ্রেশ হয়ে জোহরের নামাজ পড়ে নেয়। তারপর টুকটাক কাজ শেষ করে ঘড়ির দিকে দেখে 3:18। মিথি সাদিকে ফোন দেয়। সাদি রিসিভ করে বলে, মিথি বাকি বল। আপনি কি দুপুরে আসছেন বাড়িতে? না, একেবারে মাকে নিয়ে ফিরবো। আচ্ছা। তারপর ফোন রেখে দেয় মিথি। সাইমা আহমেদ আসবে বলে ঘরে টুকটাক কাজের ফাঁকে দুপুরে খাওয়ার কথা ভুলেই যায় সে। মাগরিবের নামাজ পড়ে সোজা রান্নাঘরে চলে যায়। মেয়েদের সাহায্যে নিয়ে রাতের খাবার প্রস্তুত করে ফেলে। রান্না শেষে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে সাইমা আহমেদ আর সাদি সোফাতে বসে আছে। মিথি দৌড়ে গিয়ে সাইমা আহমেদকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। সাইমা আহমেদও এর মধ্যে সাদি বলে ওঠে, বাহ, আমি এখন বড় হয়ে গেলাম। সাইমা আহমেদ মিথিকে ধরে বলে, দেখেছিস মিথিমা, ওর কেমন হেসে হচ্ছে? তারপর তারা একযোগে হেসে ওঠে। বাড়িটাতে যেন প্রাণ ফিরে এলো। তারপর সাইমা আহমেদ আর সাদি ফ্রেশ হয়ে খেতে বসে। একজন মেয়ে জানায় আজ সব রান্না মিথি করেছে। সাইমা আহমেদ মিথির মাথায় হাত বুলিয়ে বলেন, এত কষ্ট করে করতে গেলি না? আরে কোনো কষ্ট না পুপি, রান্না করতে আমার বেশ লাগে। সবাই বেশ সুন্দর করে খেতে লাগলেও মিথি কিছুতেই খেতে পারছে না, কারণ তার প্রচুর অস্বস্তি হচ্ছে। অস্বস্তির মূল কারণ হচ্ছে সাদি। সাদি তার বা হাত দিয়ে মিথির কোমর শক্ত করে ধরে রেখেছে, মাঝে মাঝে সুরসুরিও দিচ্ছে। বহু অস্বস্তির মাঝেও তার খাওয়া শেষ হলেও তারপর মিথি সাইমা আহমেদের সাথে তার রুমে গেল। সাইমা আহমেদকে শুয়ে দিয়ে বলল, তুমি ঘুমাও পুপি, কাল আমরা গল্প করব। সাইমা আহমেদ মিথির কথাতে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চোখ বুঝলে। মিথি ঘরের আলো নিভিয়ে দরজা চাপিয়ে দিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে যেতে লাগলো। নিজের ঘরে গিয়ে দরজা লাগাতে কেউ একজন তাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। মিথি এই ছোঁয়ার সাথে অনেক
মিথি এই ছোঁয়ার সাথে অনেক বেশ পরিচিত। মিথিকে নিজের দিকে ঘুরিয়ে মিথি কোমর শক্ত করে জড়িয়ে ধরে দেখে সাদি, তারপর বলে,